Capital FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। The Beach. গুনে গুনে ঠিক 7 দিন পরে আবার একই কণ্ঠস্বরে একই তরঙ্গে কৃষ্ণবালক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ক্যাপিটাল FM 94.8 এর প্রতি শনিবারের রহস্যে ঘেরা অন্যরকম 2 ঘন্টার আয়োজনে। যারা নাম জানেন তারা তো জানেনই, এবং যারা আজকে প্রথমবারের মতো টিউন করেছেন তাদের জন্য বলি, এই শোটির নাম তাবিজ। কিন্তু এখানে শুধুমাত্র আমরা তাবিজ এবং কবজ নিয়ে কথা বলি না, আমরা আসলে আমাদের সামাজিক জীবনের যাবতীয় রহস্য যেখান থেকে শুরু হয়েছে, আমাদের ঘটনা, আমাদের গল্প, আমাদের অভিজ্ঞতা সেখান থেকেই শুরু হয়। এবং সেই আয়োজনটি আমরা চালিয়ে যাচ্ছি অনেক দিন ধরে। আজকেও বরাবরের মতো যারা শুনছেন আমাদেরকে কান পেতে, যারা মনের চোখে আমাদেরকে দেখছেন, এবং কৃষ্ণবালকের কথার সঙ্গে এবং আমাদের এখানে আগত অতিথির সঙ্গে আপনারা যখন সেই একই রকম ছবি মনের চোখে আঁকতে শুরু করবেন, তখন থেকেই তাবিজের গল্প শুরু হবে। আপনার সঙ্গে কৃষ্ণবালকের সঙ্গে আপনাদের। আপনারা যারা আমাদেরকে প্রতি শনিবারে টিউন করেন তারা তো জানেনই কিভাবে আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে আমরা পৌঁছাই। তারপরে আবার নতুন করে বলতে চাই, কারণ প্রতি সপ্তাহেই নতুন নতুন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হন নানা রকম অভিজ্ঞতা নিয়ে, নানা রকম আগ্রহ নিয়ে। প্রথমত আপনারা ক্যাপিটাল FM 94.8 টিউন করে সরাসরি রেডিওর মাধ্যমে আপনি আমাদেরকে শুনতে পাবেন, কৃষ্ণবালককে শুনতে পাবেন আমাদের অতিথির জীবনে ঘটে যাওয়া বা তার বাস্তব অভিজ্ঞতা অথবা তার জানা অভিজ্ঞতার কথা। এর বাইরেও চাইলে আপনারা আমাদের সঙ্গে নানাভাবে যুক্ত হতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা খুবই অ্যাক্টিভ তারা চাইলে ফেসবুকে ক্যাপিটাল FM 94.8 লিখে সার্চ করলে সেখানে একটি পেজ পাবেন। সেই পেজে আপনারা লাইক দিয়ে যুক্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং ইতিমধ্যে অনেক বন্ধু প্রতি শনিবারের মতো অপেক্ষায় থাকতে রাত 11টা বেজেছে। কৃষ্ণবালক ফিরেছে, রহস্য ফিরেছে তার সঙ্গে। কারণ প্রতি শনিবারে যাবার বেলায় বলি, যদি একই পথে থাকি আবারও একই সাথে কথা হবে। আপনারা চাইলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে টেক্সট করতে পারেন, লিখতে পারেন CFM একটা স্পেস আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 নম্বরে। এই হলো আমাদের ভূমিকা। তারপরেও একটি কথা বাদ গিয়েছে, যে আমাদের সঙ্গে আজকে কে আছে। আমরা এই শোতে যারা আসেন তাদের সবসময় যে তাদের একদম পারফেক্ট নাম বা পরিচয় আমরা বলি তা নয়, কারণ তাদের ইচ্ছা বা আগ্রহের উপর অনেক কিছু নির্ভর করে। কেউ চায় না যে আসলে তার জীবনের দুর্বলতার কথাগুলো অন্য কারো কাছে খুব শক্ত করে উপস্থাপন করতে। তো তার সাথে কথা হচ্ছিল, সে তার নিজের নামটি একটু হাইড করতে চায় এবং সে একটা ছদ্মনাম দিয়েছে আমাদের কাছে, এবং সেই নামটি ধরেই তিনি আমাদেরকে ডাকতে বলেছেন। আমাদের এখানে আছেন রাব্বি নামে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, এবং তিনি তার বিশ্ববিদ্যালয়ের কিছু গল্প বলবে। আমরা যারা প্রতি শনিবারে শো শুনি বা আমরা যারা কথা বলি, আমরা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক রকম কথা বলেছি, যে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম আরও অনেক জায়গা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সম্পর্কে বলেছি যে আসলে সেই সমস্ত জায়গায় কিছু হন্টেড জায়গা থাকে বা কিছু গল্প বা কিছু ঘটনা থাকে একেবারে মিথের মতো, যেগুলো যুগের পর যুগ ধরে অথবা মাসের পর মাস ধরে সবাই এই বিশ্বাসটাই করে যে আসলে ওখানে ওই জায়গাটি পজেসড বা ওই মানুষটি পজেসড অথবা ওই জায়গাটি হন্টেড। এরকমই 2টি ঘটনা অথবা 3টি ঘটনা তার কাছ থেকে আমরা শুনবো। তবে তার কাছে যাবার আগে একটু আমরা ফেসবুকের দিকে তাকাতে চাই, তারপরে কৃষ্ণবালক কিছু কথা বলে আমরা তার কাছে যাবো, রাব্বির কাছে ফিরবো। আমরা একটু জানাতে চাই, যারা আমাদের এই পোস্ট শেয়ার করেছেন ইতিমধ্যে এবং শেয়ার করে অনেক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন। কেন ভূমিকা বাড়াচ্ছি? কারণ যখন আমরা গল্পে ঢুকবো তখন আমরা সেখান থেকে এক নিঃশ্বাসে বেরোবো না। কারণ আমি যখন তার কাছ থেকে এই ঘটনাগুলোর প্রাথমিক সারাংশ শুনছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে আজকের এই পর্বটি হয়তো বা অন্য অনেক পর্বের চেয়ে অনেক বেশি হন্টেড হবে, অনেক বেশি ভয়ানক হবে, অনেক বেশি তাবিজের মতো করে হবে। MD সাকিব, আপেল মাহমুদ ইমেল, রয় অভি, হৃদয় মোল্লা অনিক, জানে আলম, হৃদয় খান, ক্রিসপি PM, নাফিস রেদওয়ান শান্ত, MD রাসেল আল মামুন, অরণ্য,
রাশেদ, আমিনুল ইসলাম সুজন, আখি আক্তার, অবুজ, মন, শাহিন আলম, শাওন মজুমদার, এরকম আরও অনেক মানুষ যারা আমাদের এই শোয়ের সঙ্গে আছেন, যারা এই শোটাকে পছন্দ করেন, তারা আমাদের শো শেয়ার করেছেন, পোস্ট শেয়ার করেছেন, এবং এর মাধ্যমে আমরা আরও অনেক মানুষকে একের সঙ্গে যুক্ত করতে পারছি। আর এস প্রিন্স, আর জে রাসেল, তিনিও আমাদের পোস্ট শেয়ার করেছেন, বলেছেন যে একেবারে প্রথম থেকে এই তাবিজ শোয়ের সাথে আছি এবং থাকবো যতদিন শো চলে। তিনি কাপাসিয়া লোহাদি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। হানিফ সরকার আমাদের সঙ্গে আছেন রাশেদ ইমাম, জেলাস, যে আমাদের নিয়মিত একটি শো এখানে হয়, সেই শো এই পোস্টে শেয়ার করেছে। কারণ আজকে আমরা একটু অন্যরকম কোনো কিছু বলতে চাই, যেটি আমাদের অন্য শোয়ের চেয়ে একটু আলাদা। একটু ভূমিকা বলে নেই, অনেক কথা যখন বলছি আর একটু কথা বাড়াই। সেটা হচ্ছে আমরা একটু স্পেসিফিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলবো। আসলে এই বিশ্ববিদ্যালয়ের কোনো সুনাম বা মান কোনো কিছুই নষ্ট করতে আমরা চাই না, বা ওই সম্পর্কে কোনো ভয় বা ভীতি আমরা তৈরি করতে চাই না। শুধুমাত্র ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটু কৌশলে, যেটি আসলে মানুষের জানা দরকার এবং যেটি সম্পর্কে অনেকেরই জানা দরকার সত্যিকার অর্থে। রাব্বির কাছে আমরা যেতে চাই। রাব্বি, আসলে আমাদের প্রথমে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি কি দিয়ে শুরু করতে চান এবং আপনি আপনার মতো গল্পটি আমাদের শোনান। ধন্যবাদ সবাইকে। আমি মূলত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন আবাসিক হলের ছাত্র। আমি আমার হলের একটা স্পেসিফিক রুম বিষয়ে প্রথম গল্পটি শোনাইতে চাই। সেটা হচ্ছে যে আমাদের হল শহীদ শামসুল হক হল, এখানে মোট 4টি ব্লক। এই 4টি ব্লকের সি ব্লক যেটা, সেই সি ব্লকের 4 তলায় 438 নম্বর নামে একটা রুম আছে। ঠিক এই রুমে 1980 সালের দিকে ঘটনা, সেটা একটা রাজনৈতিক কারণে আমি শুনছি, আমি ইউনিভার্সিটিতে আসার পরে। এটা আসলে যে ঘটনাটা আমি বলতেছি সেটা আমার এক খুবই কাছের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো সামহাউ মানে তিনি সেই রুমে অ্যালটমেন্ট পায় আর কি। তখন সে ফার্স্ট ইয়ারে পড়ে। তো প্রথমে সে এই ঘটনাটা জানতো না, আসলে পরবর্তীতে এই ঘটনাটা সবাই জানছে। সেটা হচ্ছে যে 1980 সালের দিকে একটা রাজনৈতিক কারণে ওই হলের ওই স্পেসিফিক ওই রুমে 3টা ছাত্রের ওখানে আটকায় রাখে এবং তাদেরকে ওখানে হত্যা করে এবং খুবই বাজেভাবে কুপিয়ে তাদের লাশগুলাকে পিস পিস করে কেটে ওই রুমের মধ্যে রেখে দেয়। পরবর্তীতে ওই লাশগুলো উদ্ধার করার পরে ওই রুমটা সিলগালা করে দেওয়া হয়। তো তখন ওই রুমে কেউ থাকতো না। তো বহু দিন পরে ওই রুমটা আসলে পরবর্তীতে প্লাস্টার করে রং চং করে আস্তে আস্তে ছাত্র তোলা শুরু করে আর কি। তো একটা সময়তে আমার বড় ভাইয়ের ঘটনা যেটা বলি, উনি ওখানে থাকতেন, তার সাথে একটা রুমমেটও রাখছিলেন তারা, কারণ তিনি জানতেন না যে আসলে রুমে কি হয়েছে বা কি। তো একদিন রাতে তার রুমমেটটা বাসায় গেছে আর কি। তার রুমমেট লোকাল ছিল, উনি বাসায় গেছে, আমার বড় ভাইটা তিনি একা ওই রুমের মধ্যে আছে। হঠাৎ করে তিনি ঘুমের মধ্যেই বুঝতে পারতেছে যে তার মেঝেতে মনে হচ্ছে কে জানি মাংস কাটতেছে, এরকম একটা শব্দ আর কি। তার ঘুম ভেঙে যায়। তিনি হঠাৎ করে মেঝের দিকে তাকায়, অনেক রক্ত। কিন্তু মানে অসম্ভব ভয় পেয়ে চিল্লাচিল্লি শুরু করে। পাশের রুমে ছাত্ররা ছিল, তারা চলে আসার পরে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তাকে ওই রুম থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসে। আসলে পরবর্তীতে যারা তাকে উদ্ধার করতে যায় তারা কিন্তু কোনো রক্ত দেখে নাই। আচ্ছা। তো সেই সময়তে তাকে সবাই জিজ্ঞাসা করতেছে, কিন্তু তিনি আসলে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তাকে অনেকবার জিজ্ঞাসা করছে অনেকে যে সে কি দেখছে, কিন্তু সে মানে বলার মতনই কোনো অবস্থায় নাই সে। কিন্তু সে খালি একটা কথাই বলতেছে যে হচ্ছে যে এই রুমে কিছু একটা আছে,
এখানে থাকা যাবে না। পরবর্তীতে তিনি ইমিডিয়েটলি রুম চেঞ্জ করে। তো ঘটনার মেন মজাটা হইতেছে যে ঠিক পরের বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা তো আসলে এত সহজে উপরে যেতে পারে না, তারা তো সবাই জানে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা সবাই জানে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মানে নিচতলায় থাকবে বা গণরুমে থাকবে। তো ঠিক গণরুমে না রেখে কিছু স্টুডেন্টকে 2-3 জন মিলে ওই রুমে অ্যালটমেন্ট দিচ্ছে আবার। তো 3টা ছেলে থাকে। তখন আমি ঠিক আমার রুম আবার ওই সি ব্লকের ঠিক সামনে, ডি ব্লকে। তো 3 জন থাকে। তো হঠাৎ করে একদিন হয়েছে কি যে ঈদের ছুটির মধ্যে কিন্তু অনেকেই অনেক রকমভাবে বাসায় যায়, দেখা যাচ্ছে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে, এভাবে যাইতে যাইতে একজন আর কি ওই রুমে ছিল আর কি, শেষের দিকে যাবে, হয়তো টিউশনির কারণে বা কিছু একটা কারণে সে পরে যাবে আর কি। তো সে রুমে একা আছে, সেও ঘুমায় আছে। পরবর্তী তার কাছ থেকে শোনা আর কি, সে আমার ছোট ভাই, মানে শুনতেছে যেরকম মানে কষায় মাংস কাটলে যেমন শব্দ হয় আর কি, ঠিক তেমন শব্দ হইতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে এটা স্পষ্ট শুনতেছে, মানে তার ঘুম ভেঙে যাওয়ার পরেও সে শিওর হওয়ার জন্য দেখা যাচ্ছে ওই পাশ থেকেই আর কি শব্দটা শিওর হওয়ার জন্য শুনতেছে। এবং দেখা যায় হ্যাঁ স্পষ্ট যে মাংস কাটার শব্দ ওই রুমে কাটা হইতেছে। তো এইটা নিয়ে পরবর্তীতে আমাদের প্রভোস্ট স্যারের কাছে আমাদের একটা মানে টিম করে যাওয়া হয়েছিল যে আসলে এই রুমে কেন অ্যালটমেন্ট দেওয়া হয় বা এই রুমের সাথে কেন এরকমটা ঘটে। তো আমার প্রভোস্ট স্যার আর কি যে সময়তে ঘটনাটা ঘটছিল তখন সেই সময় এই ইউনিভার্সিটি মানে ছাত্র ছিল। আচ্ছা, তখন তার কাছ থেকে আমরা আসলে ঘটনাটা জানি যে আসলে এই রুমে কি হয়েছিল। এই রুমে আসলেই 3টা ছাত্ররে তার বিরোধী দল টুকরা টুকরা করে কাটছিল এবং সেই রুমে আসলে এখন আর কেউ থাকে না। ইভেন ওই পাশে সিঁড়ি দিয়েও কেউ আর ওঠে না। কজ রাতের বেলা প্রত্যেকে মানে আমি নিজেও একবার নিজেরও একটা এক্সপিরিয়েন্স বলে, আমি নিজেও একবার সি ব্লকে রাতের বেলা প্রায় 1-1:30 বাজে তখন আমার এক ফ্রেন্ড থাকে, আমি ওই পাশে সিঁড়ি দিয়ে উঠতেছি, কেউ নাই, অটোমেটিক্যালি গাটা কেমন জানি ভারী হয়ে আসে ওই জায়গাতে, মানে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়। মানে ওই সিঁড়িটাই আসলে ওই পাশের সিঁড়িটাই রাতের বেলা কেউ ইউজ করতে চায় না আসলে। আর তো আমার হলে এই রুম মানে তারপরে একটি বিষয় জানতে চাই আপনার কাছে, যখন ওই ছেলেটা যখন ভয় পেল, মানে ওই দৃশ্যটা সে কিভাবে বর্ণনা করেছিল সেটা যদি আপনি তার কাছ থেকে যা শুনেছেন যদি আমাদের একটু বলতেন। আসলে সেটা বলতেছি, সেটা হচ্ছে যে তাকে বললাম যে সে প্রথমে সবাই না মাংস কাটার শব্দ পায়। মাংস কাটার শব্দ পাওয়ার পরে যখন সে এইদিকে যখন ঘুরে তাকায় তখন দেখা যায় পুরো মেঝেটা ব্লাড, 2টা মানে মৃতদেহ পড়ে আছে, আর একটাকে মানে কেউ একজন ঠিক ও মানে সে বুঝতে পারে যে কেউ একজন কাটতেছে, কিন্তু তার মানে অবয়বটা তো সে বুঝতে পারে না। কেউ একজন তাকে একদম কুচি কুচি করে যে কাটে না, পিস পিস করে কষাই যেভাবে কাটে ঠিক সেভাবে মাংস কাটতেছে। এবং মানে সে আসলে বলতে গেলে আসলে আর বলতে পারে না শেষ পর্যন্ত, মানে সে এতটাই ভয় পেয়ে গেছে আর কি। পরবর্তীতে সে আর হলেই থাকে নাই, পাশে একটা বাসা ভাড়া করে থাকে আর কি। তার মানে আমরা বলতে পারি যে আসলে সেই স্পেসিফিক রুম এবং সেই স্পেসিফিক ব্লকের স্পেসিফিক জায়গাটা মানে হন্টেড। ঘটছে, ইভেন ওই রুমটা প্রশাসনিকভাবেই ব্লক করছে। ডেফিনেটলি সেখানে কিছু না কিছু অবশ্যই আছে এবং তারা জানতো এটা। এক্সপিরিয়েন্স তাই বলে যে আসলে এরকম আমি নিজে কখনো করি নাই, কিন্তু আমার সাথে আমার বড় ভাই, আমার ছোট ভাই এরা যে করছে, এবং ওই রুমে আসলে কেউ থাকতেও চায় না, এবং ওই রুমের পাশের রুমেও কেউ থাকতে চায় না। কিন্তু হয়তো থাকতে হয় কারণ আবাসিক অসুবিধার কারণে অনেকেই থাকে, কিন্তু ওই স্পেসিফিক রুমটাতে আসলে সবাই অ্যাভয়েড করে চলে এবং এটা অবশ্যই হন্টেড একটা জায়গা। যারা আমাদেরকে শুনছেন কান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, আপনাদেরকে বলেছি আমরা আজকে এমন কিছু কিছু অভিজ্ঞতার মুখোমুখি আপনাদেরকে করতে চাই, যে অভিজ্ঞতাগুলো যদি আপনি একটু মনের চোখে দেখার চেষ্টা করেন, যদি একটু অন্তর থেকে ভাবনায় আনেন। আমি যখন শুনছিলাম তখনই আসলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, গায়ে কাটা দিচ্ছিল। যদি
আমি আমার ঘুমের মধ্যে হঠাৎ করে এরকম কোনো একটা শব্দ পাই, এবং যখন আমি ঘুম থেকে উঠি, যেটা আমার প্রিয় চেনা একটা জায়গা যেখানে আমি খুবই অভ্যস্ত, সেই জায়গাটি যদি আসলে রক্তে এরকমভাবে ভেসে যায় এবং মানুষকে কাটা হচ্ছে, ফালি ফালি করে কাটা হচ্ছে, টুকরো টুকরো করে কাটা হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে আসলে ঘটনার সঙ্গে কোনো না কোনো বাস্তবের মিল ছিল। একটু ফেসবুকে যাই, কারণ দম বন্ধ করার মতো ঘটনা, এবং যারা আমাদের সঙ্গে আছেন, যারা শুনছেন, তারা অনেক রকম রিয়াকশনও দিচ্ছেন আমাদেরকে। আতিফ আমাদের সঙ্গে আছেন। তাবিজ, তিনি বলেছেন তাবিজ শুনছেন আর মনের চোখ দিয়ে দেখছেন। বারবারই কথাটি কেন বলি আমরা আসলে, যে তাবিজকে শুধু শুনতে হবে না, তাবিজকে মনের চোখ দিয়ে দেখতে হবে। কারণ এটা তো কোনো সিনেমা না যে আসলে আপনি শুধু শুনে বা শুধু দেখে আপনি ফিল করবেন। আপনার মন কিন্তু অনেক বড় ডিরেক্টর, এবং সেখানে আপনি যত ইচ্ছে রং দিতে পারেন, যে ইচ্ছে রং দিতে পারেন, যেভাবে আপনি চরিত্র সাজাবেন, আপনার মধ্যে ঠিক সেই ধরনের গল্পই তৈরি হবে। কারণ আমি যখন এখানে এই হটসেটে বসে আমার অতিথির কাছ থেকে কোনো কিছু শুনি, তখন আমিও তো মনের চোখে দেখার চেষ্টা করি, কারণ ওই না দেখলে কিন্তু আপনার ভেতরে সে একই ফিলসটা আসবে না। জিসান আমাদেরকে বলেছেন স্টোরিটা ভেরি স্ট্রেঞ্জ। সজীব আমাদের সঙ্গে আছেন যে আমি অনেক দিন থেকে তাবিজ শুনছি, আমার সাথে আমার বাবা ও বোন শুনছে। আপনার বাবাকে অনেক বেশি ধন্যবাদ, আপনার বোনকেও ধন্যবাদ, সঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুজন আমাদের সঙ্গে আছেন। সুজন সরকার বলেছেন আমি রবিন কাকা এবং নিজাম কাকা একসাথে শুনছি, এবং মোটামুটি একটা ভয়ঙ্কর পরিবেশে বসে শুনছি। আশা করি আজকের শোটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ভয়ও তিনি পাবেন। আপনি যখন এসএমএসটি করেছেন তখন আসলে ঘটনাটি শুরু হয়েছে মাত্র। এই ঘটনার ফিডব্যাকে আপনার আসলে অনুভূতিটা কি, সেটি আমরা জানতে চাই। জিসান গাজীপুর থেকে বলেছেন গল্পটা ভয়ের ছিল। আমাদের সঙ্গে আছেন জয়িতা নর্থ মুগদা থেকে, তিনি বলেছেন, তিনি আমাদেরকে সালাম দিয়েছেন। আপনাকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি আমরা। সজীব আমাদের সঙ্গে আছেন, আমি অনেকদিন থেকে তাবিজ শুনছেন তিনি রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সজীব, তিনি নতুন বন্ধু। আরমান পল্লবী থেকে আমাদের সঙ্গে আছেন। আরমান তিনি আমাদের সঙ্গে আছেন। স্পেস মিলাদ তিনি আমাদের সঙ্গে, মিহাদ আমাদের সঙ্গে আছেন। প্রতি শনিবারের মতো আজও তিনি আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে ফরিদ গাজীপুর থেকে, জিসান সোনারগাঁ থেকে, আতিফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ডুমনি গাজীপুর থেকে আছেন। তার নামটি আমরা আসলে ঠিক বুঝতে পারছি না, সত্তার নাকি এসকে সত্তার, তিনি আমাদের সঙ্গে আছেন। দরবেশ বাউল আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে, তার নাম ইউসুফ দরবেশ আমাদের সঙ্গে আছেন জিসান গাজীপুর থেকে। দরবেশ আরও একটি এসএমএস পাঠিয়েছেন, এমডি আল আমিন, তিনি বলেছেন আমি এবং আমার ভাবি দুজন মিলে শুনছেন আমাদেরকে। এরকম আরও অনেক বন্ধুদের কথা আমরা বলতে পারি যারা তাবিজকে মনের চোখে দেখছেন এবং কান পেতে শুনছেন। আমি যখন রাব্বির গল্পটি শুনছিলাম তখন এই ঘটনার কাছাকাছি আমার জানা একটা ঘটনা বা আমার শোনা একটি ঘটনা মনে হয়েছিল আমার। এবং আজকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পে বলবো আমরা, বা কোনো ইউনিভার্সিটি বা কোনো স্কুল বা কলেজ কেন্দ্রিক ঘটনা বলবো আমরা। আসলে ধরেন অপমৃত্যু তো হয়, অপমৃত্যুর আসলে আমি জানি না এটার কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে কিনা, কিন্তু যে ধারণাটা আমাদের এখানে প্রচলিত যে কোনো অপমৃত্যু যদি হয় বা কোনো এমন বিভৎসভাবে কাউকে হত্যা করা হয় যেটি আসলে সে প্রত্যাশা করেনি বা যেটি সামাজিকভাবেও কাম্য নয়, সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু আসলে এরকম গল্প, এরকম ঘটনা, এরকম ইনসিডেন্টস এগুলো যুগের পর যুগ ধরে চলতে থাকে, তৈরি হতে থাকে। 1980 সালের সেই ঘটনা 2018 সালেও এখন পর্যন্ত একই রকমভাবে জীবিত, একই রকমভাবে প্রাঞ্জল। আমি সেটি হচ্ছে যে ধরুন একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটা হল, সেই হলে ঠিক এইরকমই, ওই বিশ্ববিদ্যালয় না, অন্য একটি বিশ্ববিদ্যালয়, আমি উল্লেখ করেই বলি, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা যেটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে, সেটি একটু বলতে চাই। ধরুন বিশ্ববিদ্যালয় তো আসলে অপমৃত্যু কিভাবে হয়, ধরুন পলিটিক্যাল রাইভালিটির কারণে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সময় ছিল অস্ত্রের ঝনঝনানি, সেখানে মার্ডার হয়েছে প্রচুর, এবং নানা রাজনৈতিক কোণতলে মানুষকে নৃশংসভাবে হত্যাও করা হয়েছে। হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, রক কেটে দেওয়া হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে, বা ধরুন এরকমভাবে কুপিয়ে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে। তো যে স্পেসিফিক হলের ঘটনা, সেই নামটি আমি বলতে চাই না, শুধুমাত্র ঘটনাটা আপনাদেরকে বলি।
সেটা হচ্ছে ব্যাপারটা ঠিক এইরকম, অনেকটা এরকম আর কি। কিন্তু মানে ওই ঘটনাটা তখনই কেবল শুরু হয়েছে এবং যিনি প্রথম প্রত্যক্ষ করেছেন তার কাছ থেকেই ব্যাপারটা আমার জানা আর কি। ধরুন হলগুলো কিন্তু, বিশ্ববিদ্যালয় হলগুলোতে কিন্তু আসলে খুব রিল্যাক্সে থাকার কোনো অপশন নেই। আপনি ধরেন 2 জন 3 জন 4 জন এরকম করে থাকতে হয়, বা 8 জনও থাকতে হয় অনেক অনেক ক্ষেত্রে। তো ঈদের ছুটি বা কোনো বড় ছুটিতে ধরুন 70-75% ছেলে মেয়ে ইউনিভার্সিটির দিকে চলে যায়, যারা একান্তভাবে কোনো ক্লাস পরীক্ষায় আটকে গেছে অথবা কোনো টিউশনি করে বা কোনো চাকরি করে ছোটোখাটো, তারা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকে। তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের চরিত্র একটু অন্যরকম। ধরুন একটি জায়গায় 10,000 মানুষ থাকে, হঠাৎ করে সেই জায়গায় 10 জন মানুষ, জায়গাটা কিন্তু এমনি একটু গা ছমছমে হয়ে যায়। যদি কখনো আপনার মনে হয় যে গুলিস্তানে শুধু আপনি একা দাঁড়িয়ে আছেন, এটি কিন্তু একই সঙ্গে ভয়ের অনুভূতি তৈরি করবে আপনার মধ্যে। তো মনে হবে যে হঠাৎ করে তারা গেল কোথায়। তো এরকম একটা ঈদের ছুটিতে, এবং সেটি কোরবানির ঈদের ছুটি, যেখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির স্টুডেন্টরা বাসায় যায়। তো একটা ছেলে একটু গরিব, বেশ গরিব, টিউশনি করে, এবং ওই স্টুডেন্টের পরীক্ষা ছিল ঈদের পরপরই। তো সে কোনোভাবেই সে ছুটি ম্যানেজ করতে পারেনি এবং সে টিউশনিটাও ছাড়তে পারবেন। তো সে 4 তলার একটা রুমে থাকতো। তো সে ওই দিন রুমে একা, রাতের বেলা টিউশনি করে সে ফিরেছে ক্লান্ত মোটামুটি। ক্যান্টিনেও খাবার টাবার নেই, বাইরে থেকে টুকটাক কিছু খেয়ে সে ইউনিভার্সিটির হলে এসে পৌঁছেছে। ঘুমিয়েছে যেহেতু, সেই রুমে কিন্তু সে একা, মাথায় রাখবেন, একদমই একা। হঠাৎ করে তার দরজায়, তো সে ভাবছে যে আসলে মনে হয় কেউ নক করেছে বা কেউ আসছে এরকম। তো সে ঘুম চোখে উঠেছে, উঠে দরজাটা খুলেছে। স্পষ্ট যে রুমের মধ্যে কেউই প্রবেশ করেনি, এবং সে দেখে যে কেউই দরজার বাইরে দাঁড়িয়ে নেই। রুমে করেছিল আমি ঘুম থেকে উঠেছি। সেটা 15-20 মিনিট পরে তার হঠাৎ করে আবারও ঘুম ভেঙেছে, যে দেখে ছেলে, মানে যাকে সে কখনোই দেখেনি। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলের রাতে তারা যেভাবে থাকে, ধরুন একটা শর্টস প্যান্ট পরে, একটা টি শার্ট গায়ে দিয়ে, সে যে পড়ার টেবিলটায় পড়ে আর কি, সেখানে বসে ল্যাম্প চালিয়ে পড়ছে। দেখে বলে মানে রাত 2-2-2:30টার সময় আপনার রুম, যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েন, সেখানে আপনার রুমমেট নেই, কেউই নেই। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার পড়ার টেবিলে কেউ একজন বসে পড়ছে, অচেনা একটা মানুষ। তো আসলে তেমন কেউ এখানে নেই, কারণ বিশ্ববিদ্যালয় হলে হয়তো বা আপনি সহ 10 জন আছে বা 15 জন আছে। ওই সময় তো ঈদের মামারাও ছুটিতে যায়, বয় বেয়েরাও থাকে না, মানে একটা গমগমে হল ক্যাম্পাস হঠাৎ করে মানে শনশান মরুভূমির মতো হয়ে যায় আর কি। মনে হয় কিছু ভুল দেখছে আর কি। একটা পলক ফেলে আবার তাকিয়ে দেখে যে সত্যি সত্যি সেখানে কেউ নেই। এরকম যে মানে আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি আর কি, আমি কেমনে পার করবো এটা। আগে বলো যে যারা শুনছেন একটু ঠান্ডা লেগেছে, যে কারণে মাঝে মধ্যে কাশি হবে, একটু মানতে হবে আসলে। মানে আগে বলেছি যে তার আসলে কোনো অপশন নেই যে সে ইউনিভার্সিটি থেকে চলে যাবে, কারণ তার টিউশনি চলে গেলে তার পড়া অনিশ্চিত হয়ে যাবে। আবার এত রাতে সে কোথায় যাবে? পড়তে তিনি সেই রাতটা কোনো রকম পার করছে আর কি। করছে মানে পোলাপান টোকানো শুরু করছে যে কে আমার সঙ্গে থাকবি, অথবা যারা তাকে চেষ্টা করছিল আতঙ্কিত করার জন্য তাদের কপাল ভালো, মানে সে ওই রকম ভাবে কাউকেই ম্যানেজ করতে পারেনি, কারণ তার ম্যাক্সিমাম ফ্রেন্ড যারা খুব কাছে তারা তো নাই। আর আসলে আপনার রুম, আপনার হল আপনার মতো না, অন্য জায়গায় যে আসলে থাকা এটা একটু অস্বস্তিকর ব্যাপারও হয়। তো সে খুবই মন খারাপ করে, টেনশন নিয়ে সে পরের দিন আবারও আসছে। মানে
রুমে আর বেশিক্ষণ থাকতে চাচ্ছে না। সে রুম থেকে বাইরে বেরিয়ে বারান্দায় পায়চারি করতেছে। একটু অভ্যাস ছিল, সে মাঝে মধ্যে সিগারেট খাচ্ছে, যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং সেটি আমরা প্রমোট করতে চাই না কোনোভাবেই। হয়েছে যে আমি আজকে রাত না ঘুমাই কাটিয়ে দেবো। একদিন না ঘুমালে কি হয়, সকালে ঘুমাইলাম, সকালে তো আর আমাকে সে ভয় দেখাতে আসবে না। আর কাকে দেখলাম আমি, এই ছেলেটাকে আমি কখনো চিনি না, আমার হলের তো না। তো সে বুদ্ধিশুদ্ধি করে ভাবছে যে আমি তাহলে ছাদে যাই, ছাদে যেয়ে আমি ওখানে বসে একটু গান টান শুনি মোবাইলে, বিড়ি সিগারেট খেতে খেতে আমার মোটামুটি ফজরের আজান দিয়ে দিবে, তারপর আমি রুমে এসে ঘুমাবো আর কি। বসে আছে, তার থেকে ধরেন 15-20 হাত দূরে আর কি, মানে ছাদে অনেকগুলো যে আইল্যান্ডের মতো থাকে না, ওখানে ও একটা আইল্যান্ডে বসে একটা রেলিং এর সঙ্গে হেলনা দিয়ে বসে আছে। তার একটু দূরে সে দেখে যে কিছুক্ষণ পর একজন এসে বসলো। আচ্ছা, সে নর্মালি ভাবছে যে আমার মধ্যে এরকম কেউ হয়তো বা কোনো পাবলিক আসছে যে আসলে রাতে বেলা ঘুমাবে না বা ঘুম আসতে যেন ছাদে আসছে, কারণ হলে ছাদে তো অনেকেই যায়, নানা রকম কারণে যায়, তা বলতে নিরিবিলিতে কথা বলার জন্য। এবং সে ভাবছে এরকমই হতে পারে। তখন সে আরো একটু আশ্বস্ত হয়েছে যে আমি তাহলে একা না, মানে সে তখন সেফ ফিল করতে শুরু করে আর কি। কেন আসলে বলা, হঠাৎ করে সে আনমনা না অন্যদিকে ওই ছেলেটা হঠাৎ করে ঠিক তার সামনে চলে আসে। আমার যে গায়লম দাঁড়িয়ে হঠাৎ করে তার সামনে চলে আসে এবং সে ওই একই ফেস আবারও দেখতে পায় যে বসেছিল। যে সে মানে ফেন্ট হয়, অজ্ঞান হয়ে যায়। সকালবেলা তাকে হলের মামারা উদ্ধার করে, মানে যারা যারা ছিল আর কি। উদ্ধার করার ঘটনাটা একটু মজার, যে ওই যে আমরা অনেক সময় আমাদের লেপ কাঁথা বা বালিশ রোদে দেওয়ার জন্য ছাদে যায় না, তো এরকমই একজন একটা ছেলে রোদে দেওয়ার জন্য সে ছাদে গেছে। যাওয়ার পরে দেখে যে আসলে এই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। এই জায়গা একদম এই স্পেসিফিক জায়গাটাতে কৃষ্ণবালক আপনাদের সঙ্গে ছোট্ট একটি বিরতির বিরহ নেবে। তারপরে যখন আমরা রাব্বির সঙ্গে ফিরে আসব, তখন এই গল্পের বাকি অংশ এবং এর মাঝখানে আপনারা আমাদের চাইলে লিখতে পারেন কি মনে হচ্ছে আসলে ঘটনাটা কেন কিভাবে ঘটেছে। প্রথমে রাব্বির ঘটনা, তারপরে কৃষ্ণবালকের জানা ঘটনা। CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 নাম্বার। আর ফেসবুকের বন্ধুরা একটু মন খারাপ করবেন না, সেই গল্পগুলোই বলবো এবং সেটি অবশ্যই পড়বো আমরা যারা আমাদের কাছে লিখছেন। ছোট্ট বিরতির বিরহ। The Beach. বিরতির ফাঁকে নিশ্চয়ই ভেবেছেন যে আসলে তার সাথে কি ঘটেছিল, কেন সেই অচেনা মানুষটি তার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে দুটি খুবই সেন্সিটিভ সিনসিয়ার মুহূর্তে সে এসে হাজির হলো। তাকে কেন সে ভয় দেখানোর চেষ্টা করছে বা তাকে কেন সে আতঙ্কিত করার চেষ্টা করছে, কি সে তাকে বলতে চায়, এবং ওই রুমের সঙ্গে বা ওই ছেলেটার সঙ্গে বা ওই বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক পড়ার টেবিলের সঙ্গে তার কি কোনো সম্পর্ক আছে, নাকি সে অন্য কোনো কিছু, বা এই ছেলেটা অযথায় ভয় পাচ্ছে। একটু ভাবতে থাকুন, কারণ যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন নানাভাবে তাদের মন খারাপ করছি না বা মন খারাপ করতেও চাই না, কারণ অনেকক্ষণ ধরে আমরা ফেসবুকের দিকে একেবারেই তাকাইনি, তাকিয়েছি তার কোনো প্রমাণ দেয়নি আমরা আসলে। এমডি বাবু এপি তিনি বলেছেন যে ভাই আমার অনেক ভালো লাগছে তাবিজ শুনতে। এমডি ইফরান হোসাইন আছেন যে তিনি আজকে প্রথম আমাদেরকে শুনছেন, প্রথম শোনার জন্য ধন্যবাদ। এবং আমি জানি এখন থেকে প্রতি শনিবার রাত 11টা থেকে 1টা আপনার মন এবং মগজে। শাকিল খান আছেন, তিনি বলেছেন যে FM শোনা যাচ্ছে না, আমি অনেকদিন ধরে দাবি শুনি, কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে সমস্যা হচ্ছে। আপনি কোত্থেকে বলছেন, কোন এলাকায় কথা বলছেন বা কোত্থেকে শুনছেন সেটি আমাদেরকে বললে আমরা সেটি সলভ করার চেষ্টা করবো। এমডি আজিম মল্লিক আমাদের সঙ্গে আছেন, তিনি এবং তার 6 জন বন্ধু মিলে শুনছেন। যদি 6 জন বন্ধুর নাম একটু আমাদেরকে জানান তাহলে একই সঙ্গে
তাদের নামগুলো বলতে পারি এবং তারাও অনেক বেশি খুশি হবে বলে আমার মনে হয়। আমাদের সঙ্গে আছেন যে পাগল মনের হৃদয় খান, বলেছেন ভাইয়া আমরা অপেক্ষা করে থাকি শনিবারের গল্পটা শোনার জন্য। এরকম অনেকে অপেক্ষা করে থাকেন আসলে কৃষ্ণবালুকে শোনার জন্য, ক্যাপিটাল FM এর তাবিজ শোনার জন্য, এবং তারা রহস্যকে ভালোবাসেন। এমডি মোহাম্মদ মাসুম আমাদের সঙ্গে আছেন। হ্যালো ভাইয়া, নতুন বন্ধু তিনি আমাদের, খুব ভালো লাগছে আমাদেরকে শুনতে। আনোয়ার হোসাইন আছেন গাজীপুর থেকে, তিনি আমাদের সঙ্গে শুনছেন। আমরা একটু কিছু নাম পড়তে চাই যে নামগুলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সায়াম হোসাইন আছেন, রাসেল খান আছেন আমাদের সঙ্গে আছেন, শামীম আনামুল আমাদের সঙ্গে আছেন। তিনি বলেছেন একই রকমভাবে তিনি অপেক্ষায় থাকেন, এবং মগবাজার থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। জোবায়ের হাসান আছেন, 7 দিন পর শুনতে চলে আসলাম তাবিজ। আমি তাবিজকে অনেক পছন্দ করি এবং তাবিজকে তিনি ভালোবাসাও দিয়েছেন। মেহেদি হাসান আছেন, মোহাম্মদ সর্দার, ইমরান খান অনেকবার লিখেছেন নরসিংদী থেকে, তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন স্টোরিগুলো অনেক বেশি ভালো লাগছে এবং তার সঙ্গে আমাদেরও তার জন্য শুভকামনা আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে আছে রাহা আমাদের সঙ্গে আছেন। ভাই আজকে একা শুনছি আর অনেক ভয় লাগছে, আর আমি তাবিজ সবসময় শুনি, আর আজকের স্টোরিগুলো অনেক বেশি ভয়ানক এবং অনেক বেশি ভয়ের। এমনি রফিকুল ইসলাম জনি আছেন, ভাইয়া বরিশাল থেকে শুনছি, কিন্তু মাংসগুলো কে কাটছে, এটা কি দেখেছে? নিশ্চয়ই সম্পর্কে আলোচনা করবো বা আলোচনা করেছিও আমরা, কিন্তু আপনি হয়তো একটু মিস করেছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সর্দার, তিনি বলেছেন গুড মিড নাইট, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ প্যাথেটিক স্টোরি। তিনি একটি স্টোরি পাঠিয়েছেন, সেটি পড়বো আমরা আসলে তারপরে যখন আমরা সুযোগ পাবো। আখি আক্তার আমাদের সঙ্গে আছেন, তাবিজ রিলেটেড ঘটনা শুনেন অনেকদিন ধরে, সেটি আমরা হয়তো বা ঈদের পরে যখন আবারও আসবো, ফিরে আসে, তখন আমরা তাবিজের গল্প বলবো, তাবিজ সংক্রান্ত গল্প বলবো। কিন্তু ওই যে রহস্যের পথই তাবিজ। RS প্রিন্স RJ রাসেল আমাদের সঙ্গে আছেন, গাজীপুর থেকে একজন আছেন SB বাবু, হৃদয় খান আমাদের সঙ্গে আছেন। অনেক নাম, অনেক বন্ধু। আদালতের ভাষায় বলতে চাই যে আসলে পঠিত বলে গণ্য করা হোক, কারণ যে ঘটনাটি আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে, সেটি তো কিছুক্ষণ পর মাথা থেকে আপনারা ভুলে যাবেন। সেখানে কোনো দাড়ি কমা সেমিকোলন দেওয়া আসলে ঠিক নয়। একটু মনে করিয়ে দিই কোত্থেকে শেষ করেছিলাম, যে ছাদে উঠে সে বসে আছে, দূরে এসে একজন তার মুখোমুখি একটু দূরে এসে বসলো। সে ভেবেছে অন্য কেউ বা অন্য কোনো ছাত্র। কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে সে ছেলেটা মানে উড়ে আসার মতো বা ভ্যানিশ হয়ে শ্যাট করে সামনে চলে আসার মতো করে তার সামনে, এবং তার দিকে তাকিয়ে সে একই চোখ, একই মুখ, একই মানুষ। তারপর সে অজ্ঞান হয়। পরদিন তাকে আসলে ওখান থেকে উদ্ধার করা হয় বা আবিষ্কার করা হয় ছেলেটা এখানে ছিল। তো যে কজন ছিল তাদের সবারই কিউরিওসিটি যে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল সেখানে, কেন হয়েছিল সেখানে। তো সেও জানতে চায় যে আসলে ছেলেটা কে। তো ঘটনাটা 1 কান 2 কান 3 কান 5 কান করতে করতে পুরো হলে যারা ছিল সব মোটামুটি এটা টক অফ দ্য হল। একটু তখন তার মনে হয়েছে যে আসলে এটা আমার জানতে হবে যে ছেলেটা কে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি এই হলের সবচেয়ে প্রবীণ যে কর্মচারী বা যে মামা, ধরুন সে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় তার কর্মজীবনের শেষ প্রান্তে 30 বছরের কাছাকাছি চাকরি করছে। তো এরকম একজনের সঙ্গে সে কথা বলতে যায়। প্রথমে সে তাকে জিজ্ঞাসা করে যে আসলে চাচা আমি কি ঘটনাটা ঘটছে মামা আপনি তো জানেন। কয় তুমি একটু আমাকে ভালো করে ছেলেটার চেহারা সম্পর্কে একটু বলো তো, যতটুকু তোমার মনে আছে। তো সে যতটুকু দেখেছে বা ওই 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখার যে অংশগুলো তার মাথায় গেঁথেছে, সে সেগুলো বর্ণনা করছে ধীরে ধীরে, যে এরকম চোখ, এরকম ভাবে গায়ের রং, এরকম হাইট হতে পারে, চুলগুলো এরকম। যখন একটার পর একটা বলছে আর ওই মামা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকছে। এবং সে যখন শেষ করেছে বর্ণনা দেওয়া, কয় এরকম তো হওয়ার কথা না। তো সে বলে এরকম তো হওয়ার কথা না মানে আপনি তাকে কি চেনেন? কয় আপনি একটুখানি বসেন, আমি তো দেখি আসি। তখন সে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওই হলের একটা অফিস থাকে না, যেখানে রেজিস্ট্রারগুলো থাকে আর কি, মানে ছবি সম্বলিত অনেক রকম নথিপত্র থাকে। তো সে 10-15 মিনিট পরে সে ওখান থেকে ফিরে এসে তাকে বলতেছে যে
আচ্ছা মামা দেখেন তো এইরকম কিনা দেখতে। সে ছেলেটা অবাক হয়ে যায় এবং সে বলে যে এইরকম নয়, এই ছেলেটাই, দিস ইজ দ্য ম্যান। তখন সে বলে আপনি একটু আমার সঙ্গে আসেন। সে তাকে নিয়ে ওই রুমে নিয়ে যায়, রেজিস্টার রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে তার হলের অ্যালটমেন্ট পেপারটা বের করে। 1977-78 সেশনে সেই ছেলেটা ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। 2017 সালের ঘটনা 1977 সালের সাথে কিভাবে কানেক্টেড, এবং ওই ছেলেটা এত বছর পরে তাকে কেন দেখা দিচ্ছে, তখন তার কিউরিওসিটি ভয়ানকভাবে বাড়ে আর কি, যে তার মানে তো এই লোকটা এরকম না দেখতে, এরকম তো ইয়ং থাকার কথা না, আপনি বলেন তো মামা কি হয়েছে। তারপরে সে তাকে খুলে বলার চেষ্টা করে যে তুমি, আপনারা যে রুমে থাকেন এখন, এটা একসময় একটা পলিটিক্যাল রুম ছিল। অর্থাৎ যখন সেই সময়ের সরকার সমর্থক যারা ছাত্র সংগঠন করত, তাদের একটা পলিটিক্যাল রুম ছিল। এবং পলিটিক্যাল রুম মানে হচ্ছে, একটু যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা জানেন তারা তো জানেনই যে যারা আসলে রাজনীতিতে একটু এগিয়ে থাকে, ভবিষ্যতের পদধারী অথবা বর্তমান পদে আছেন, এরকম মানুষজনই আসলে সেই সমস্ত রুমে থাকে। এবং এই রুমগুলো নিয়মকানুন একটু ডিফারেন্ট। পুরো হলের মধ্যে ওই রুমটি আসলে একটু এলিট। তো মামা বলে যে ওই সময়, আবারও দুঃখিত, ওই সময় ওই মানুষটা, ওই ছাত্রটা ওই হলের সেক্রেটারি ছিল, হলের সাধারণ সম্পাদক ছিল। যখন ক্ষমতা পরিবর্তন হয়, ওই দিন রাতে ওই রুমে ট্রিপল মার্ডার হয়, অর্থাৎ 3টা খুন হয়। অন্য দলের যারা ক্ষমতায় এসেছে তারা সেই রুমে ঢুকে, মানে রুম ভাঙচুর করা তো করেই আর কি, ভয়াবহভাবে এদেরকে পেটায় এবং এই ছেলেটাকে গুলি করে। এবং গুলি করার কারণে বাকি দুজনের মৃত্যু হয় হচ্ছে হসপিটালে যাওয়ার পরে, কিন্তু এই ছেলেটা স্পট ডেড হয়। তাহলে এত বছর পরে ওই বারবার সে এখানে দেখা দিচ্ছে কেন? ব্যাপারটা এরকম, আপনাকে গল্প শুরু করার আগেই বলেছি, যারা আমাদেরকে শুনছেন কান পেতে মনের চোখে দেখছেন, সেটা হচ্ছে যে এই ঘটনা হচ্ছে, মানে এই ছেলেটার মনে হয়েছে এটা প্রথমবার, কিন্তু গত প্রায় 20-25 বছর ধরে কারো না কারোর সাথে কোনো না কোনো সময় এই একই ঘটনা পুনরাবৃত্তি হয়। কোন দিন হয় জানেন? তার মৃত্যুবার্ষিকীর দিন। তার মৃত্যুবার্ষিকী তো হলে পালিত হয় না, অথবা তার আত্মীয় স্বজন সেটিকে মনে রেখেছে, তারা সেখানে পালন করে। হ্যাঁ, মানে সে যেদিন মারা গিয়েছিল সেই দিন সে কোনো না কোনোভাবে কারো না কারোর সঙ্গে দেখা দেয়, কারোর সঙ্গে পড়ার টেবিলে, কারোর সঙ্গে ধরেন ওয়াশরুমে, মানে যখন সে একা থাকে, কারোর সঙ্গে ধরুন ছাদে, কারোর সাথে অন্য কোনো জায়গায়, বাট সে বারবার ফিরে ফিরে আসে আর কি। আমি যখনই ঘটনাটা শুনি প্রথমে আর কি, যখন যিনি বলছিলেন, আমি ভাবছিলাম যে আসলে ওই মানুষটা তো ফেস করেছে, আমরা তো এখন গল্প করছি বা আমরা মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করছি, ফিলিংসে আনার চেষ্টা করছি যে আসলে কি হয়েছিল, কেন হয়েছিল। আপনার সেই রুমমেট বড় ভাই বা পাশের রুমের বড় ভাই যখন সে মাংস কাটার শব্দ শুনলো, জি, রক্তাক্ত মেঝে দেখলো, তাকে কিন্তু সে স্মৃতিগুলো এখনো বয়ে বেড়াতে হচ্ছে। আপনি তো সেটা দেখেননি। না, আসলে আপনার গল্পটা শোনার পরে আমার নিজেই আসলে শরীরের লোম খাড়া হয়ে গেছে। এবং আমি জানি যে আপনার বিশ্ববিদ্যালয়ে এরকমও কিছু ঘটনা আছে, যেটি আপনি আমাকে যেটি বলেছেন, সেটি নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান। অবশ্যই। আমার পরে যে ঘটনাটা বলবো সেটা আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি ভয়ঙ্কর। মানে এটা যদি আমার সাথে ঘটতো তাহলে মনে হয় যে মানে আমার বেঁচে থাকাটাই টাফ হয়ে যেত। কিন্তু তারপরও যার সাথে ঘটছে ঠিক সেই কাছের বড় ভাইয়ের কাছ থেকেই শোনা আর কি, একদম
সেটা হচ্ছে যে এটা আরেকটা মানে আমার হল না, আমার পাশে একটা আবাসিক হলের ঘটনা। এটা হচ্ছে যে আমার বড় ভাইটা আসলে একটা সময়তে রাজনীতি করতো, তো দেখা যাচ্ছে যে পলিটিক্যাল কারণে তাকে অন্য একটা রুমে শিফট করতে হয়েছে আর কি। তো সে ওই রুমে যখন শিফট করছে, রুম নাম্বার ছিল 231 নাম্বার রুম আর কি। তো শিফট করার পরে সে তার ঘরটার গুছাই নিতেছে। তো একটা সময়তে সে দেখে কি যে তার দেয়ালে একটা সুন্দর মেয়ের ছবি আঁকা, ছেলেদের হলে এটা তার রুমের দেয়ালে একটা খুব সুন্দর মেয়ের ছবি আঁকা, এবং ছবিটা এইভাবে আঁকা যে মেয়েটা শুয়ে আছে, ঠিক এরকম ভাবে ছবিটা আঁকা। তো সে ভাবছে যে হ্যাঁ হয়তো কোনো এক বড় ভাই যখন এই সময়তে একটা সময়তে হলে এই রুমে থাকছে তখন সে এই ছবিটা আঁকছে আর কি। তো সে কিছু মনে করে নাই, রুম টুম গুছায় সে বাইরে গেছে, এবং তার স্পষ্ট মনে আছে যে সে রুমে লক করে তারপরে সে রুম থেকে বের হয়েছে। রাতে যখন প্রায় 11:30-12টার দিকে হবে, সে রুমে যখন আসছে, রুমে আসার পরে সে দেখে যে তার রুমটা লক না, আর রুমটা খোলা, ইভেন তার চাবিও সে নিয়ে গেছে। আচ্ছা। এবং তালাও ভাঙা না, কিন্তু রুমটা সুন্দরভাবে ওপেন। সে তার মনে খুব খটকা লাগে আর কি। তারপরও সে রুমের মধ্যে ঢুকে, যখন সে রুমে ঢুকে, রুমে তো লাইট অফ ছিল, সে যখন রুমে ঢুকে তখন সে একটা স্পষ্ট ফিলিংস পায় যে তাকে পাশ কাটায় কেউ জানি বের হয়ে গেছে, কিন্তু সে কাউকে দেখছে না। দেখছে না। সে বুঝতে পারলো যে তাকে পাশ কাটায় কেউ একজন রুম থেকে বের হইল। তো আমার বড় ভাইটা মোটামুটি মানে ভালো সাহসী ছিল আর কি। সে কোনো মতে রুমের লাইটটা অফ ছিল, অন করছে। রুমে যখন লাইটটা অন করছে তখন সে দেখে যে তার পুরো রুমটা এলোমেলো, কিন্তু সে আজকেই মানে সকালবেলা মানে রুম শিফট করছে এবং রুমটা গুছায় সে রুম থেকে বের হয়েছে, তার এটা স্পষ্ট মনে আছে। তো রুমটা অগোছালো, আর তার যে দেয়ালে যে ছবিটা ছিল, সেই ছবিটাতে কেমন যেন একটা ব্লাডের ছাপ, যেটা সে তার মনে আছে যে সে হচ্ছে যে যখন সে প্রথম যে ছবিটা দেখছে সেখানে কোনো ব্লাডের ছাপ ছিল না। মানে একটু মনে মনে একটু ভয় পাইছে, কিন্তু সে সেটা মানে কাকে বলবে, সে তো সিঙ্গেল রুমে থাকে এবং সে বড় ভাই, সে কারোর সাথে শেয়ার করে নাই। সে হাত মুখ ধুয়ে এসে শুইছে আর কি রুমের মধ্যে। রুমে যখন সে শুইছে তখন সে কি করছে যে এটা কি বলে সিটকানিটা আটকাইতে গেছে। সিটকানিটা সে দেখে যে তার দেয়ালে যে ছবিটা ছিল, হ্যাঁ, তার ঠিক মানে সেটা কিন্তু খুব সুন্দর ছবি, মানে শুয়ে আছে, তার ঠিক চোখের কিনারা দিয়ে একটা হালকা পানির মতো দুইটা ফোঁটা সে দেখতে পায়। ও মাই গড। এবং সেটা দেখার পরে মানে সে দৌড়ায় রুম থেকে বের হয়ে যায় আর কি। কিন্তু বের হয়ে যাওয়ার সময় ঘটনাটা আবার ঘটে, সেটা হচ্ছে যে সে কিন্তু ব্লাড দেখে রুমটা লক করছিল না, কিন্তু যখন সে রুম থেকে বের হয়ে যাচ্ছে ঠিক তখনই দেখে যে রুমটা লক, মানে সিটকানিটা লাগানো। সে কোনো মতে সিটকানিটা খুলে সে দৌড় দিছে আর কি রুম থেকে দৌড় দেওয়ার পরে সে পাশের রুমের লোকজনকে ডাকছে। ডাকার পরে সে বলছে আছে তোরা আমার রুমে আয়, তো দেখতাম রুমে কি হচ্ছে এগুলা। রুমে যখন আসছে, রুমে আসার পরে যখন সে ছবিটা দেখাইছে, তার ওখানেও কোনো কান্নার পানির ওইটাও কিছু নাই, তার সিটকানিতে যে ব্লাড ছিল সে ব্লাডটাও ওখানে নাই। সে মাথার মধ্যে তার এটা মানে ব্যাপক, সে ভিতরে সে ভয় পাইছে, কিন্তু আবার তার কিউরিওসিটি জাগছে আসলে ঘটনাটা আমার সাথে কি ঘটলো জানতে হবে, কারণ যার সাথে ঘটনাটা ঘটে সেই কিন্তু আসলে বোঝে যে আসলে এই ঘটনাটা যদি সে ওভারকাম না করতে পারে, সেটা যদি সে এই জটটা খুলতে না পারে, সে কিন্তু সারা জীবন বয়ে বেড়াবে এবং সে ভয় পাবে। তো পাশে যে ছেলে পেলে গোরাকে ডাকে নিয়ে আসছিল, তারা বলছে আরে না ভাই, আপনি অনেকদিন পরে রুমে উঠছেন, এইসব মানে নতুন রুমে একটু প্রবলেম হয় ঘুমের, হয়তো এইসব কারণে আপনার এইসব ঘটনা ঘটছে। তো
সে ওই দিনে সে আর ওই রুমে ঘুমাই নাই, তার পাশে তার একটা ফ্রেন্ডের রুম ছিল, সেই রুম সে শেয়ার করছে, ঘুমাইছে ওই রুমে আর কি। সকালবেলা সে তখন ওই রুমটা সে লক করে দিয়ে আসছে আর কি। সকালবেলা তার যাচ্ছে, তার চাবিটা কাজ করতেছে না, সেই রুমটা খুলতেছে না তার চাবি দিয়া, অথচ সে এই চাবি ইউজ করছে এর আগে এই রুমেই। তখনও তার মনে হচ্ছে যে না, সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা মানে ভুল কিছু ঘটতেছে। তাই কি সেটা জানবে। সে রুমটা লকটা ভাঙার পরে সে ওই রুমে ঢোকার পরে ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল সে যেভাবে রুম থেকে বের হয়ে গেছিল রুমটা ঠিক ওইভাবেই আছে। সে তার একটা বাইরে হয়তো ডিপার্টমেন্টে কোনো কাজ ছিল, সে ওই কাজটা করার জন্য রেডি হইতেছে। তো এই সময় থেকে আপনারা জানেন যে ইউনিভার্সিটিতে তো সেরকম কোনো লকার টকার থাকে না, তো তারের উপরে আর কি ছেলেপেলে জামা কাপড় রাখে আর কি। তো তার সব জামা কাপড় ওখানে আছে। সে পাশে দেখে যে একটা পাঞ্জাবি ঝুলতেছে, যেটা তার না, একটু ওল্ড ফ্যাশনের পাঞ্জাবি, সাদা। ও মাই গড। এবং পাঞ্জাবিটা কিরকম ভাবে ঝোলানো, যে আপনার পাঞ্জাবিও আছে, পায়জামাটা, মানে একসাথে করে একটা মানুষ, একটা এরকম মনে হয় যে একটা মানুষ। তো সে ব্যাপারটা দেখে মানে ভয়ও পাইছে, সে বুঝছে যে না, মানে সে যেটা ভাবতেছে যে আমার সাথে এখানে আরো কিছু একটা আছে এই রুমে। সে পাঞ্জাবিটা কোনো টাচ করে নাই, সে রুম থেকে বের হয়েছে। বের হওয়ার পরে সে রুমটা যথারীতি আবার লক করতে গিয়ে দেখে যে তালাটা তো সে ভাঙছে, সে লক করে নাই, কারণ সে ভাবছে আমার রুমে তেমন কিছু নাই, আমি রুমটা সিটকানি মেরে সে বের হয়ে চলে আসছে রুম থেকে। আসার পর সে সারাদিন বাইরে ছিল, তার ফ্রেন্ডদের সাথে সে শেয়ার করছে ঘটনাটা। তো আসলে কি এই ঘটনাটা হুটহাট করে কেউ শুনলে কিন্তু এগুলা কেউ বিশ্বাস করে না। আর হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সেখানে এগুলো ইন্টেলজিক, কারণ পুরোটাই একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি। এখানে আসলে এরকম ঘটনা আর কয়জনের সাথেই বা ঘটে, হয়তো শুনলে শোনা যায়, কিন্তু অনেকেই বিশ্বাস করে না তাই ঘটনাটা। তো দিন শেষে আসলে সে আবার একা হয়ে পড়লো এবং সে আসলো রুমে যখন সে আসছে, সিটকানিটা ঠিক যেভাবে দিয়ে গেছিল ঠিক সেভাবেই আছে। সে এই দিন যখন সে তো সকালে বের হয়, আসলে রুমের লাইটটা তখন অন থাকে না, সে আবারও যথারীতি রুমে লাইট অফ। সে ঢুকেই সরাসরি গিয়ে রুমে লাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে ফিল করে যে কেউ একজন তাকে লাইটটা দিতে দেয়নি, হাতটা আটকে রেখেছে, মানে আটকে রাখছে, দিতে দেয় নাই। এবং তার একটা ধাক্কা দিয়া একটা পাঞ্জাবি পরা লোক বের হয়ে গেছে ওই রুম থেকে। এবং সে জাস্ট চিল্লায় কেঁদে ফেলছে আর কি ওই সময়তে, যে সে তো আসলে পেরে ওঠে নাই, আসলে রুমে লাইটটাও সে দিতে পারে না, অসহায় ফিল করছে। ইভেন স্টিল নাও ওই সময়তে ওই যে কান্নার আওয়াজটা সেটা চলতেছে। তো সে যখন চিল্লায় কেঁদে উঠছে, তখন তার পাশের রুম থেকে আসলে আবার সব ছেলেপেলেরা আসছে। আসার পরে সে ভাবতেছে মানে ঘটনাটা কি ঘটতেছে, তুমি কি দেখতেছো। ঠিক সেই সময়তে সে বলছে যে আসলে আমি তো তোদেরকে যে ঘটনাটা বলবো বা যেটা হইতেছে আমার সাথে, তোরা সেটা তো বিশ্বাস করবি না, কিন্তু আমি ব্যাপারটা ফেস করতেছি, আমিই বুঝতেছি আসলে কি ঘটতেছে আমার সাথে। তো ঠিক সেই সময়তে তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়েছে। তাকে পানি টানি খাওয়ানো হলো। তখন সে আবার সেই ঘটনাটা মানে বর্ণনা করছে যে এই ঘটনাটা আবার আমার সাথে এরকমটা ঘটছে। একটু আগে বললেন যে আসলে এইসব ঘটনার ইনফরমেশন গুলা কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রবীণ লোকগুলাই বেশি জানে। তো সে আসলে আমার মানে ওই হলের আর কি যে সব থেকে প্রবীণ যে। আচ্ছা, আমরা এটার সমাধান কিভাবে হলো সেটা জানবো, তবে এখন নয়, একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, কারণ আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের কিছুক্ষণ পরে ব্রেক নিতে হবে। তবে তার আগে একটু ফেসবুকে একটু আমাদের যারা আছেন, যারা আমাদের SMS করছেন, তাদের কথাগুলো একটু বলে তারপরে যেতে চাই ব্রেকের জন্য। আমাদের সঙ্গে আছেন লায়ন আহমেদ, জামালপুর থেকে তিনি শুনছেন। রুমের মধ্যে তিনি প্রশ্ন করছেন, রুমের মধ্যে
মাংস কারা কেটেছে? আপনার মনে হয় আসলে একটু বোঝার ভুল হচ্ছে যে সে যেটা বলেছিল সেটা হচ্ছে যে সে দেখছে যে একটা মানুষের অবয়ব আরো একটি মানুষকে কুচি কুচি করে করে কাটছে এবং একটি দুটি লাশ সেখানে শুয়ে রাখা ছিল। কে কেটেছে, তার চেহারা কেমন, বা সেই তার ফেসটা আসলে মানে স্পষ্ট ছিল না আর ওই সময় আপনি কি যখন এরকম দৃশ্য দেখবেন তখন কি আপনি চোখ বড় বড় করে তাকিয়ে থাকবেন যে তুমি কে, তোমাকে চিনতে পারছি না কেন, তুমি মাংস কেন কাটছো এখানে? তো মানুষ যখন ভয় পায় তখন আসলে লালমিয়া জামালপুর থেকে আছেন, তিনি বলেছেন যে মন খারাপ করার কারণ আপনি মেসেজ পড়েন না। এখন নিশ্চয় পড়েছি, আপনার মন ভালো হয়েছে। আমাদের সঙ্গে অর্জুন, ভয় পেতে ভালো লাগছে। আমাদের সঙ্গে শাহাবুদ্দিন গাজীপুর থেকে, তিনি তাবিজকে ভালোবাসা দিয়েছেন। এরকম আরও অনেক ভালোবাসা আমাদের কাছে আছে। তবে ছোট্ট বিরতির বিরহ শেষে যখন কৃষ্ণবালক রাব্বিকে নিয়ে ফিরে আসবে তখন এই ঘটনার বাকি অংশ, আরও অনেক রহস্য, তারপরে কৃষ্ণবালক তো আছেই রহস্যে চাল বোনার জন্য। বিরতি। ফিরেছি, কৃষ্ণবালক হয়ে ফিরেছি, এবং যারা আমাদেরকে SMS করেছেন তাদের কথাগুলো বলছিলাম, তাদের কথা আবার একটু বলতে চাই। যেমন শাহাবুদ্দিনকে কথা বললাম, আমাদের সঙ্গে আরও আছেন রিফাত, তিনি বলেছেন শুনতে ভালো লাগছে না কারণ কথাগুলো আটকে আটকে যাচ্ছে। তিনি বাড্ডা থেকে আমাদের সঙ্গে আছেন। যারা একই রকম অভিযোগগুলো আমাদের কাছে করেছেন বা একই রকম সমস্যার কথা বলেছেন তাদের জন্য একটু বলি যে আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আসলে কিছু কিছু জায়গায় একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও ফ্রিকোয়েন্সি একটু সমস্যা করছে। সেটি অবশ্যই আমরা ঠিক করার চেষ্টা করছি এবং বাকিটুকু আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি থাকলে আমরা আসলে এটি ওভারকাম করতে পারবো। আমাদের সঙ্গে আছেন জয়িতা, তিনি নর্থ মুগদা থেকে আমাদের সঙ্গে আছেন। তাবিজ না শুনলে আমার ঘুম আসে না, এবং তিনি তাবিজকে অনেক ভালোবাসা দিয়েছেন। তারেক জাহিদ আমাদের সঙ্গে আছেন বসুন্ধরা থেকে। তারও একটি অভিযোগ আছে যে আসলে কথা কেটে কেটে যায়, তারকেও একই উত্তর দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে আছেন সুমাইয়া শরীয়তপুর থেকে, মি অ্যান্ড মাই 4 ননদ মিলে তাবিজ শুনছি, খুব ভালো লাগছে। বিপুল বলেছেন তার কথা, তার একটু মেজাজ খারাপ হয়েছে। মেজাজ খারাপ করা ঠিক নয়, মেজাজ ঠান্ডা রাখুন, কারণ আপনি যখন SMS পাঠিয়েছিলেন তারপর থেকে প্রায় 20 মিনিট পার হয়েছে, নিশ্চয়ই আপনার মেজাজ ঠান্ডা হয়েছে। বনি আছেন, তিনি প্রথমবার আমাদেরকে SMS করেছেন, বনি ব্রো, তাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন মুস্তাফিজ, একটু স্পেস দিয়ে দিয়ে লিখলে সুবিধা হয় আসলে আমাদের পড়তে। এমডি আলামিন শিহাব টঙ্গী থেকে, মৃদুল নারায়ণগঞ্জ থেকে আছেন, নীলা আছেন টঙ্গী থেকে, তিনি বলছেন তাবিজ শোনার জন্য, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরিস সাজিদ আমাদের সঙ্গে আছেন কালীগঞ্জ থেকে, গাজীপুর থেকে। আমাদের সঙ্গে আছেন রাজ বনশ্রী থেকে, ভালো লাগছে বাট ওয়ান্ট মোর স্টোরি। নিশ্চয়ই আমরা মোর স্টোরি আপনাকে শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন মৃদুল নারায়ণগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন অন্তর নারায়ণগঞ্জ থেকে আছেন, দুঃখু মিয়া আছেন আমাদের সঙ্গে, শুভ শ্রাবণী আমাদের সঙ্গে বাংলা মোটর থেকে যুক্ত হয়েছেন। ভালো লাগছে শুনতে, বাট প্রবলেম হচ্ছে, আমরা জানি প্রবলেম একটু হচ্ছে, আমরা সরি, কান ধরে সরি। আমরা আসলে ইয়াসিন ভালোবাসা দিয়েছেন তাবিজকে, রিয়া আছেন বরিশাল থেকে, এরকম আরও তুষি আমাদের সঙ্গে আছেন ধলপুর থেকে, স্টুডেন্ট, তিনি আমাদের সঙ্গে আছেন। প্রচণ্ড ভয় লাগার মতো একটা স্টোরি, অনেক 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 ভালো লাগছে। আসলে ভয় মানুষকে মাঝে মধ্যে ভালো লাগার অনুভূতিও দেয়, কারণ মানুষের ইন্দ্রিয় যখন কোনো কিছুতে এনগেজ থাকে তখন তার মধ্যে সুখ অসুখ দুটি থাকে। আমরা একটু ফেসবুকে যাই, যারা আমাদের অনেকক্ষণ ধরে লিখছেন কোনো জবাব পাচ্ছেন না তাদের কাছে আগেই সরি বলেছি আমরা। নীরব হোসাইন সোহাগ আমাদের সঙ্গে আছেন আশুলিয়া থেকে, তিনি আমাদের শুনছেন। এমডি বাবু এপি, তিনি আমাদের শুনছেন। রাতের আলো অনেকবার লিখেছেন। মারজুক আমাদের সঙ্গে আছেন। এমডি হৃদয় আমাদের সঙ্গে আছেন, বলেছেন ভালো লাগছে। শিবলু খান আমাদের সঙ্গে আছেন। তানিশা ঈশা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে কাকে দেখছি আমরা, এমডি শাহিন আলম শাহিন, তিনি আমাদের সঙ্গে আছেন। এসবি বাবু, তিনি 1 ঘন্টা আগে মানে শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে SMS লিখেছিলেন যে অনেক দিন ধরে তাবিজ শুনি, কিন্তু এই স্টোরিগুলো মাঝে মাঝে শর্ট হয়ে যায়, তার ভালো লাগে না। তিনি একটু সিলেক্টিভ, আরও বেটার স্টোরি শুনতে চেয়েছেন। যখন তিনি শুনতে চেয়েছিলেন তারপর থেকে 1 ঘন্টা পার হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমাদের শোটা মানুষকে একটু হলেও অন্যান্য দিনের চেয়ে ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে। যদি বাবু এখন আমাদেরকে শুনে থাকেন তাহলে আপনার কাছ থেকে আমরা ফিডব্যাক জানতে চাই। রাসেল খান, তিনি আমাদের সঙ্গে আছেন, ভালোবাসা জানিয়েছেন তাবিজের প্রতি। অনেক কমেন্টস মানুষের। হাবিব আছেন আমাদের সঙ্গে, হাসিব আমাদের সঙ্গে আছেন, প্রথমবার শুনছেন। আর কেউ হৃদয়, এমডি জুনায়েদ, রাসেল বাবুল, এমডি খায়রুল শেখ তালুকদার, তিনি সালাম জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আসিফ আল আকাশ তাবিজ তিনি শুনছেন আমাদের সঙ্গে থেকে এবং শুনতে শুনতে বাড়ি যাবেন। তিনি বাসে আছেন, সম্ভবত ঈদ করতে ফিরছেন বা কোনো একটা কাজে যাচ্ছেন তিনি। আর কে হৃদয় আমাদের সঙ্গে আছেন। এমডি মতিন ভুইয়া উত্তরা আমাদের সঙ্গে আছেন। কি যেন হাবিজাবি লিখেছেন, আপনাকে হাবিজাবি দিলাম আমরা আমাদের পক্ষ থেকে। ওকে, আমাদের সঙ্গে আছেন রাব্বি। আপনি আপনার গল্পের প্রস্তুতি নিন, আমরা কটা SMS পড়ে ফেলি এর মধ্যে, কারণ তাদের জন্য আমাদের আয়োজন এবং তারা যখন আমাদের সঙ্গে যুক্ত থাকেন, শোনেন এবং যখন তারা উত্তর পাঠান আমাদের অনেক বেশি ভালো লাগে। সবুজ JS জয় আছেন গাজীপুরের কালিয়াকোট থেকে, তাবিজ শুনছেন এবং তার অনেক ভালো লাগছে। অন্তররাজ, অবুজ মন, শাহিন আলম, পাগল মনের হৃদয় খান, এমডি রাসেল সিরাজদি খান উপজেলা থেকে শুনছেন, তার ভালো লাগছে। চন্দ্র আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে। এমডি আজিম মল্লিক বলেছেন, ভাই আপনাকে অগ্রিম ঈদ মোবারক। আসলে প্রত্যেককে ঈদ মোবারক জানাতাম, কারণ ঈদের আগে এটি আমাদের হয়তোবা শেষ অনুষ্ঠান, কারণ ঈদের মধ্যে আমাদের কিছু ঈদের আয়োজন আছে, সেখানে তাবিজ হবে না। তারপরে যখন ঈদ শেষ হবে, যখন কৃষ্ণবালক আবার ফিরে আসবে আপনাদের মাঝে রহস্যের চাল বুনতে, তখন আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে। আমরা শেষ করব একটু কয়েকটি শেয়ার কমেন্ট পড়ে, যেমন আর কে হৃদয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পোস্ট শেয়ার করেছেন। এমনি সোহাগ আমাদের সঙ্গে আছেন, শান্ত, আসিফ আল আকাশ উত্তরা পোস্ট শেয়ার করেছেন অনেকবার, অনেক ধন্যবাদ আপনাকে। আর রফিকুল ইসলাম ফরহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে পোস্ট শেয়ার করেছেন। সবুজ JS জয়, এমডি সনেট আমাদের সঙ্গে পোস্ট শেয়ার করে আরও অনেক মানুষকে যুক্ত করেছেন আমাদের এই আয়োজনের সাথে, এবং সে কারণেই প্রত্যেককেই আমাদের পক্ষ থেকে সাধুবাদ। জিসানকেও সাধুবাদ, শুভ মুন্সিকেও অভিনন্দন। আমি নিজেও এই পোস্ট শেয়ার করেছি আজকে এবং সেটিও আমরা দেখছি অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে এর সঙ্গে যুক্ত আছেন। আসিফ আল আকাশ শুনছেন, আমাদের সঙ্গে তাহমিনা মতিন ঝুমুর আছেন। আর কোনো কথা নয়, যে ঘটনাটি আমরা শুনছিলাম রাব্বির কাছ থেকে, সেটিতে ফিরতে চাই। রাব্বি, তারপর বিরতির আগে আমি যেটুকু বলছিলাম সেটা হচ্ছে যে তার ওই ঘটনাটার পরে সে আসলে এই ঘটনাটার রহস্য উন্মোচন করতে চাইছে, যে আসলে ঘটনাটা আমার সাথে কেন ঘটতেছে। আমাদের কাছে জিজ্ঞাসা করছে, কিন্তু তেমন কোনো সদুত্তর পায় নাই ওই হল সম্পর্কে, যে আসলে ওই রুমের ঘটনাটা কি ছিল বা কি। তো সে বলছে যে এই ঘটনাটা তো আসলে যে বলতে পারবে সেই মামাটা আসলে বর্তমানে ছুটিতে আছে, মানে হলের যে সবচেয়ে প্রবীণ যে মামাটা মানে কর্মচারী ছিল সে আসলে ছুটিতে আছে। তো অগত্যা তারে কি করতে হয়েছে, সে আবার আসলে সে বড় তো তার আসলে অন্য কোনো রুমে যে বা থাকা বা এরকম কিছু সে চাই নাই আসলে, এবং তার সবচেয়ে বড় কথা সে চাইছে যে ঘটনাটা আসলে কি ঘটতেছে আমার সাথে সেটাও সে আসলে জানতে চাইছে। যে সে মনে হইতেছে যে ওই মানুষ মানে সে যেই অস্তিত্বটা ফিল করতেছে তারাও মানে কোনো না কোনোভাবে সে চাইতেছে তার কাছে কিছু না কিছু বলবে বা ধরা দিবে আর কি। তো পরের দিনে সে সারাদিনই রুমে ছিল আর কি। তো দুপুরের দিকের একটা ঘটনা, দুপুরের দিকে সে শুয়ে আছে এবং সে কি হয় ভয় বশত বলেন বা কিউরিয়াসিটি বশত সে কি হয় যে ওই ছবিটার দিকে তাকাইতে পারে না, সে উল্টা পাশে হয়ে শুয়ে আছে। আচ্ছা, তো যখন উল্টা পাশে শুয়ে আছে তখন সে হঠাৎ করে বুঝতে পারে যে তার মানে তার বেডের পাশে কিন্তু একটা স্পেস, তার পাশেই দেওয়াল, মানে বিশ্ববিদ্যালয়ের রুমটা অত বড় হয় না। তো সে বুঝতে পারে যে কেউ একজন ঠিক তার ওই স্পেস দিয়ে হাঁটাহাঁটি করতেছে এবং মাঝে মাঝে ওই বেডে একটু বসতেছে আবার উঠতেছে। সে এটা স্পষ্ট অনুভব করতে পারে যে বেডে কেউ বসলো, কেউ পাশে হাঁটতেছে। এবং সে যখনই এই ব্যাপারগুলো যখনই ঘটতে থাকে তখনই সে বুঝতে পারে যে ওই ছবি থেকে একটা কান্নার আওয়াজ আসে। তখনই ঠিক ওই পাশে ঘুরছে, সে দেখে কি যে দেয়ালের সাথে হেলান দিয়ে সাদা পাঞ্জাবি পরা, ওই সেই পাঞ্জাবি যে পাঞ্জাবিটা সে দেখছিল যে তার
দড়িতে ঝুলতেছে, ঠিক ওই পাঞ্জাবিটা পরেই, ওই দড়িতে আর কোনো পাঞ্জাবি নাই আর, ওই পাঞ্জাবি পরেই কেউ একজন দেয়ালে হেলান দিয়ে ওই ছবিটার ঠিক পাশে হাসতেছে। আগেই বলছিলাম যে ওই ভয়টা একটু সাহসী আর কি। তো সে তার অবচেতন মনে আর কি সামহাও তার জিজ্ঞাসা করে ফেলছে যে আপনি কে। তো পাশে যে মানুষটা দাঁড়ায় আছে, সে যে হাসতেছিল, সে তার কথা হচ্ছে যে আমার রুমে তুমি কি করো। সে স্পষ্ট শুনতেছে তার সাথে তার এই কথাটা হয়েছে যে আমার রুমে তুমি কি করো। তো সে যখনই ওই মানুষটা কোনো অ্যান্সার দিছে, যে ছবিটা আছে না, সেই ছবিতে সে একটা মানে ওই যে লোকটা দাঁড়ায় আছে সেই লোকটা একটা হাত দিয়ে আছে, এবং হাত এবং ছবির মাঝখান থেকে একটা ব্লাডের একটা মানে ব্লাড গড়ায় পড়তেছে ওখান থেকে। সে যখন এই দৃশ্যটা সে তখন দেখে, সে জাস্ট কোনো মতে বেড থেকে নেমে আর কি রুম থেকে একটা দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে সে আর আসলে রুমে ব্যাক করে নাই আর। তারপরে সে মানে সে বুঝছে যে অবশ্যই কিছু না কিছু আছে এবং এই ব্যাপারটা তার জানা লাগবে যে আসলে এখানে কি হয়েছিল বা কি জন্য আমার সাথে ঘটনাগুলো হয়েছে। এবং সে স্পষ্ট একটা মানুষ দেখছে, তার সাথে কথা বলেছে, তার সাথে সে কথাও বলছে এবং সে কথার অ্যান্সার সে দিছে যে আমার রুমে তুমি কি করো। সে কিছুদিনে মানে যে ওই মামা যে আসার কথা ছিল তার জন্য সে ওয়েট করার পরে 2-1 দিন পরেই মামাটা আসে। এর মধ্যে সে রুমে যায় নাই, কারণ সে নিতে পারতেছিল না, তার যতটুকু লেভেল ছিল সে ওইটা সে অতিক্রম করে ফেলছে আর কি। তো মামাকে গিয়ে সে একাকী মামাকে গিয়ে জিজ্ঞাসা করছে যে মামা আমার সাথে এইসব ঘটনাগুলো ঘটছে, আমি এইসব দেখছি এবং আমার সাথে কথা হয়েছে লোকের। তো মামা শোনার পরে বলতেছে যে এটা কি সম্ভব। তো বলতেছে যে মামা সত্যি আমার সাথে এই ঘটনা হয়েছে, এটা কি আপনি কিছু জানেন কিনা, যে এই রুম সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা। তো মামা যে কথাটা তাকে বলে আর কি সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটতেই পারে, কারণ হচ্ছে যে এই রুমে একটা সময়তে একটা বড় ভাই থাকতো আর কি। তো সময়তে কি হয়েছে যে ওই বড় ভাইটা রাজনীতি করতো না, কিন্তু হলে একটু প্রভাবশালী ছিল আর কি। তো তার ইউনিভার্সিটিতে একটা ওই সময়তে তার একটা সম্পর্ক ছিল একটা আপুর সাথে আর কি। যখন সে বাসায় যায় হয়ে যায় এই ঘটনাটা, যে যখন ইউনিভার্সিটিতে পড়ে এই ঘটনাটা প্রায় আছে আপনার মানে 70 সালের ঘটনার দিকে আর কি, মানে 70-এর দশক। হ্যাঁ 70-এর দশকে। তখন মানে ইউনিভার্সিটিটা আসলে আমাদের ইউনিভার্সিটি তখনও বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি হয় নাই, তখন ওই যে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় বা এরকম মানে নামে ছিল আর কি। তো যখন মানে এরকম ঈদে যায় আর কি, তো আসার পরে তখন সে দেখে যে তার মানে প্রেমিকার বিয়ে হয়ে গেছে। সে রাগে তাকে তার হলের রুমে নিয়ে আসে এবং হতে তাকে ওইখানে সে তার প্রেমিকাকে মেরে ফেলে আর কি, হত্যা করে। এবং সে নিজেও হলের মানে এই সিলিংয়ের ছাদের সাথে আর কি মানে ফ্যান যেখানে ঝোলায় সেখানে নিজেকে হ্যাং করে আর কি, করে দুজনেই ওখানে স্পট ডেড হয়ে যায়। কি ঠিক আছে। তো ওখানে যখন সে তার হচ্ছে ইয়েকে প্রেমিকাকে মেরে ফেলার পরে প্রেমিকা যখন মানে ডেড আর কি, তখন সে নিজে মানে সম্ভবত ওই ছবিটা তার নিজের মানে ওই প্রেমিকার ছবি আর কি, ওই মানে তার দেয়ালে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা তার মানে প্রেমিকার ছবি। এই ছবিটা আঁকার পরে
মানে মৃত অবস্থায় সে প্রেমিকা ছবিটা আঁকে আর কি, যে তার মরার পরে তার প্রেমিকাকে কীভাবে দেখা যাচ্ছে, সে ছবিটা আঁকার পরে নিজেকে তখন আবার হ্যাং করে একসাথে দুজনেই মারা যায়। হচ্ছে যে ওই ওরকম মামার কাছ থেকে তার হচ্ছে রেজিস্টার খাতা থেকে আর কি ছবিটা দেখে যে আসলে যারা মারা গেছিল মানে সেই লোকটা এবং পাঞ্জাবি পরে তার সামনে যে লোকটা দাঁড়াইছিল একদম হুবহু সেই লোক। এই রুমে এই আমার বড় ভাই ওঠার আগ পর্যন্ত 3-4 ওঠার চেষ্টা করছে এবং অনেক আগে সেটা, কিন্তু তারাও থাকতে পারে নাই। তো মামা বলছে যে আপনি এই রুমে থাকতে পারবেন না, এবং ওই দেওয়ালে যে ছবি থেকে যে কান্নার আওয়াজটা আসে বা যেটা ধারণা করা হয় যে সেইটা তার প্রেমিকার, এবং সে খুবই নিখুঁত একটা আর্ট করছে আর কি। এবং পরবর্তীতে যখন লেডিস হোস্টেল থেকে ওই মেয়ের ছবিও আমার বড় ভাই ওখান থেকে জোগাড় করার চেষ্টা করছে ইউনিভার্সিটির রেকর্ডস থেকে, তো দেখা গেছে ছবির সাথে প্রায় অনেকটা মিলে যায়। এবং সবচেয়ে বড় কথা, ছবিতে একটা তিল ছিল মুখে, ওটাও আঁকা। এবং মানে সে পরবর্তীতে এই ব্যাপারটা শোনার পরে সে ভয়ও পায়, প্রচণ্ড কষ্টও পায়, এবং সে এটা সারা জীবন বলে যে আমি সারা জীবন মনে থাকবো যে আমি একটা মানুষের সাথে কথা বলছিলাম যে মানুষটা ডেড ছিল, এবং অনেক বছর আগে সে মৃত্যুবরণ করছে, অনেক বছর আগে। যারা শুনছেন কান পেতে, যারা মনের চোখে দেখছেন, মানে ঘটনাগুলো এমন হয় যে আমাদেরকে স্থানান্তরিত করে, আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে আমি এখানে বসে বসে সে বিশ্ববিদ্যালয়ের সে রুমের সেই ছবি মনের চোখে দেখার চেষ্টা করছি, সেই অনুভূতিগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং ভাবছি বারবারই যে যার সঙ্গে ব্যাপারটি হয়েছে তার আসলে মানসিক চাপটি কেমন। আমার বারবারই প্রার্থনা করি, বারবারই বলি যে আসলে আমরা চাই না যে আপনি জীবনে কোনো অন্যরকম যেখানে ব্যাখ্যা থাকে না সে জায়গায় আপনি মুখোমুখি হন, এটা আমরা চাই না, এটি আমাদের প্রত্যাশার জায়গা নয়। কিন্তু এই ঘটনাগুলো তো ঘটে আমাদের সমাজ সভ্যতার ভেতরে, বারবারই ঘটে। যেভাবে রাব্বির বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয় বা আপনার জায়গায়, আপনার চেনা সমাজে, আপনার পরিবেশের মধ্যে ঘটনাটি ঘটেছে, এখানেও ঘটে। আমরা নতুন নতুন ঘটনার জন্য অপেক্ষা করি, তবে তার আগে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের নাম 6969 নম্বরে টেক্সট করছেন, অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। নাবিল আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ থেকে। যে ভাইয়া যে আর বোধহয় হলে থাকা হবে না, এরকম হয় কেন বলছি, সেটি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন মাঝে মধ্যে কিন্তু কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতো। মানে ভয়ঙ্কর মানে এরকম কেউ না কেউ ভয় পেত। ভয় পাওয়ার পরে যেটা হতো যে কিছুদিন ওই হলের সবার মধ্যে একটা ভয়, একটা ভীতি, একটা আতঙ্ক কাজ করত। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোর চরিত্র এমন যে আসলে এখানে এত বেশি কোলাহল, এত বেশি মানুষের পদচারণা এবং এত বেশি এন্টারটেইনমেন্ট, এই ঘটনাগুলো মানুষের আর বেশি দিন মনে থাকে না। তখন নতুন কোনো সুখবর বা নতুন কোনো সুখের স্মৃতি সেখানে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বিশ্ববিদ্যালয়ে হলে থাকা হবে এবং আপনি নিশ্চয়ই সেটি ওভারকাম করতে পারবেন। সময় আমাদের সঙ্গে আছেন শরীয়তপুর থেকে। আজ তাবিজ অনেক দিনগুলোকে হার মানিয়েছে। আজ তাবিজ শুনছি, দারুণ লাগছে, থ্যাংক ইউ তাবিজ। ভয় পাচ্ছেন এবং তিনি তাবিজকে ধন্যবাদ জানিয়েছেন। এমডি নবাব লাবিব আছেন আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে। তাবিজ শুনতে ভালো লাগছে, বাট ভয় পাই না। আমরা চাই না আপনি ভয় পান। আমরা বারবারই বলি যে আমরা এখানে ভয় বিক্রি করি না, আমরা এখানে ভয় বেচার শো করি না, কাতুকুতু দিয়ে কাউকে হাসানোর বা আসলে ভয় দেখিয়ে কাউকে আহত করার চেষ্টা করি না। আমরা শুধু সমাজের শরীরের মধ্যে যে সমস্ত রহস্যের অন্ধকারগুলো আছে সেগুলোতে আলো ফেলার চেষ্টা করি।
সেগুলোকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। ধরুন আপনার বন্ধু হয়ে কথা বলার চেষ্টা করি, আপনার স্বজন হয়ে কথা বলার চেষ্টা করি বা কথা বলানোর চেষ্টা করি। এই জন্য আপনারা যখন মাঝে মধ্যে ভয় পান না বলেন, তখন আমাদের বেশি ভালো লাগে যে ভয় পান না, সেটিও একটি ভালো লাগার বিষয়। শামসুদ্দিন আমাদের সঙ্গে আছেন সাউথ তারাবুনিয়া থেকে। তিনি বলেছেন যে SMS পড়লে খুব খারাপ লাগে। এটি আসলে একটি বিতর্কের জায়গা। একটি পক্ষ আছে বা একদল শ্রোতা আছে বা মনের চোখে দেখা দর্শক আছে যারা SMS করেছেন এটি আসলে না পড়লে তারা কষ্ট পান। আবার আরেকটি পক্ষ আছে যারা আসলে SMS পড়লে কষ্ট পান, কারণ SMS যখন পড়া হয় তখন গল্পের ফ্লোটি মাঝখান থেকে কেটে ফেলা হয়, অর্থাৎ সেখান থেকে মাঝখানে ইনসার্টস দিয়ে বা কমা দিয়ে দাড়ি দিয়ে আমাকে ঢুকতে হয়। এই বিতর্কটি আপনারাই করুন। আমি জানতে চাই যে আসলে আমরা যখন ঘটনা বলবো তখন SMS পড়বো নাকি কখন SMS পড়লে আপনাদের জন্য সুবিধা হয়, গল্প শোনাও হয়। কারণ SMS তো আমাদের পড়তেই হবে, কারণ আপনি যে SMSটি পাঠিয়েছেন সেটিও তো আপনার অভিজ্ঞতা বা আপনার অনুভূতি আমাকে জানাতে পেরেছেন, না হলে আপনি কিভাবে জানাতেন আমাকে যে আপনার ভালো লাগছে না বা খারাপ লাগে। সুতরাং আপনারা লিখতে পারেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 নাম্বারে। এই SMS নিয়ে তর্ক বা বিতর্ক যদি আপনার থেকে থাকে তাহলে সেটি আমরা জানতে চাই। আকাশ আমাদের সঙ্গে আছেন, তিনি লিখে বুঝতে পারছি না আমরা, আরেকটু রিফ্রেশ করি, তাহলে অনেকগুলো SMS এসে। আচ্ছা, মিহাদ আমাদের সঙ্গে আছেন, ভয় লাগছে শুনছেন। জহুরা জাহান ঝর্ণা আমাদের সঙ্গে আছেন ধলপুর থেকে, যে হাই ভাইয়া শুনছি ভালো লাগছে, একটু পরপর শুনতে প্রবলেম হচ্ছে। এই অজুহাত, এই অভিজ্ঞতা, এই রকম অভিযোগ অনেকের। ইশপিশ রাব্বি আমাদের সঙ্গে আছেন মিরপুর থেকে, আমাদের সঙ্গে আছেন মুকাদ্দাস ব্রাহ্মণবাড়িয়া থেকে। ঈদ মোবারক ভাইয়া আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, জামালপুর থেকে একজন আছেন, জুনায়েদ টঙ্গী থেকে আছেন, তিনি প্রতি শনিবার আমাকে শোনেন। অর্জুন আছেন গাজীপুর থেকে, ভালোবাসা দিয়েছেন। নাবিলার কথা তো আগেই বলেছি আমরা। হ্যাঁ, প্লাবন নাগরী, দাদা রিয়েলি অসাম স্টোরি, গ্রিটিং ওয়েল। আচ্ছা, আমরা একটু ফেসবুকের দিকে যাই, যে ফেসবুকে বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং তারা কি কি লিখছেন। আপনারা মাথায় রাখবেন যে আমরা যখন SMS পড়ি বা আমরা যখন আপনাদের কমেন্টসগুলো পড়ি তখন কিন্তু আমরা নতুন ঘটনা বলার প্লট তৈরি করি। কারণ একটা অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হচ্ছে যে আপনি একটানা কিন্তু ভয়ও নিতে পারবেন না, একটানা সুখও নিতে পারবেন না। সুখের মাঝখানে যদি অসুখ না আসে তাহলে কিন্তু সুখটি বেশি মূল্যবান হয়ে ওঠে না আপনার কাছে। ধরে নিন না, যখন কৃষ্ণবলকে আপনাদের কথাগুলো বলে, আপনাদের SMS-গুলো পড়ে, তখন সেটি অসুখের সময়, আবার অনেকের জন্য সেটি কিন্তু একইভাবে সুখেরও সময়। অনেক বন্ধু আমাদের পোস্ট শেয়ার করছেন, পোস্ট শেয়ার করে করে অনেক মানুষকে যুক্ত করছেন, যেমন তাহসান ইসলাম তামিম, সেজুতি হালদার পুতুল। তাহসান ইসলাম তামিম আরও বলেছেন আমাদের সঙ্গে। দেখি আর কে আছেন। নাহার ইসলাম, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। আমাদের সঙ্গে আছেন আতাউর রহমান, RK হৃদয় অনেকবার, MD রফিকুল ইসলাম জনি, আরিয়ান খান, NSR, RK হৃদয়, MD সোহাগ, আসিফ আল আকাশের কথা তো বলেছি আমরা, তিনি বারবারই পোস্ট শেয়ার করছেন এবং আরও অনেক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করছেন। আমাদের সঙ্গে নাহার ইসলাম আছেন, ভাইয়া বিক্রমপুর থেকে শুনছেন। ফেরদৌস আহমেদ, ভালো লাগছে। হাসিব, ভয় লাগে না তো, আমি মানিকগঞ্জ থেকে আছি। বারবারই বলেছি ভয় লাগাতেও চাই আবার লাগাতেও চাই না। MD শাহিন আমাদের সঙ্গে আছেন। MD বাবু ইপি বলেছেন যে আমি শুনছি এয়ারপোর্ট থেকে, এবং তিনি তাবিজকে ভালোবাসা জানিয়েছেন এবং তাবিজকে ভালোবাসা জানানোর জন্য তাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে নীরব হোসাইন সোহাগ, হল রুমের ঘটনাটি অনেক ভালো লাগছে। রাসেল বাবুল আমাদের সঙ্গে আছেন, MD হৃদয় আছেন আমাদের সাথে। আমাদের সঙ্গে আছেন তাহসান ইসলাম তামিম আমাদের সঙ্গে আছেন। ভাই আশা করি ভালো আছেন, এবং অ্যাম্বুলেন্সের গল্প, হসপিটালের গল্প তিনি শুনতে চেয়েছেন। অন্যদিন শোনাবো। আজকে বিশ্ববিদ্যালয়ে আছি, আমার বিশ্ববিদ্যালয় কিন্তু ঘটনাগুলি একটু বলার চেষ্টা করি। রাসেল বাবুল আছেন আমাদের সঙ্গে, আরও অনেক এরকম আছেন। আমাদের হাতে সময় আছে আর মাত্র আধা ঘন্টা। বিরতি বাদটা দিলে কৃষ্ণ বালক এই সপ্তাহের জন্য রাব্বিকে সাথে নিয়ে আপনাদের সঙ্গে আর মাত্র 30 মিনিট আছে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা দেখছি যে অনেক বন্ধু অনেক ঘটনা আমাদের কাছে লিখে পাঠাচ্ছেন, অনেক আমাদের ফোনও বাজছে ঘন ঘন, নিশ্চয়ই কেউ না কেউ ফোন করার চেষ্টা করছেন। তবে সবার কাছ থেকে একটু বিরতির বিরহ নেব, একটু দূরত্ব তৈরি হবে কৃষ্ণ বালকের সঙ্গে, এবং যখন আমরা ফিরে আসব তখন রাব্বি তার বিশ্ববিদ্যালয় জীবনে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর তারপরে কৃষ্ণ বালক যদি সময় থাকে
তার রহস্যের ভান্ডার থেকে ছোট্ট একটি রহস্য আপনাদের সঙ্গে উপস্থাপন করবে। এই মুহূর্তে বিরতি। The Beach. শেষ বিরতির বিরহ শেষে কৃষ্ণবালক আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আমাদের সঙ্গে রাব্বি আছে, আমাদের সঙ্গে আছে আপনাদের অসংখ্য মনের চোখে দেখা চোখ, কান পেতে থাকা শ্রোতা, এবং যারা কৃষ্ণবালকের গল্পের সঙ্গে বা রাব্বির ঘটনার সঙ্গে ছবি আঁকছেন, রহস্যের জাল বুনছেন, নতুন নতুন করে একটু একটু করে নিজেকে এক্সপ্লোর করছেন, তাদের জন্য কথা কম কাজ বেশির মতো একটি ঘটনা ঘটাবো আমরা এখন। যেহেতু সময় খুব বেশি আমাদের হাতে নেই, সেক্ষেত্রে কৃষ্ণবালক একেবারেই বকবক করবে না, চুপচাপ থাকবে, SMS-ও পড়বে না, আপাতত পড়বে তবে শেষের দিকে। রাব্বির কাছ থেকে তাদের ক্যাম্পাসের বা তার ঘটনা যেটি একটি বাকি আছে বলেছিলাম, সেটি আমরা জানতে চাই। রাব্বি আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, এবং কি বলতে চান আপনি আমাদের কাছে? আমি এবারে যে ঘটনাটা বলবো সেটা একদমই আমার ক্লাসমেট, আমার খুবই ক্লোজ একটা বন্ধুর সাথে ঘটা ঘটনা, এবং সেটা ঘটছিল আসলে গত রোজার ঈদে বাসায় যাবার আগে। তো আমাদের কী হয়েছিল, আমাদের যে মাস্টার্সের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষাটা হয় সেটার জন্য আমাদের ব্যাচটা আর কি ক্যাম্পাসে একটু বেশি দিন স্টে করতে হয়েছিল। তো সেই কারণে সে ওকে হলে ছিল। হলের অবস্থাটা ঠিক এরকম ছিল যে আমরা ফ্লোরে 2 জন, এক ফ্লোরে 1 জন, এক ফ্লোরে 2 জন, ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয় আর কি। তো আমার এই বন্ধুটার একটা অভ্যাস আছে যে সে রাতের বেলা ফোনটা নিয়ে বের হয় আর কি, সে কথা বলে আর কি। তো এরকম, এবং রাতের বেলা সে বাইরে মানে হলের বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আর কি। ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে যে বাজারগুলো আছে সেখানে খাওয়া দাওয়া করে রাতের বেলা এসে ঘুমায় আর কি। তো আমাদের সেদিন আসলে কি হয়েছিল যে সেদিন আমাদের লাস্ট ডে আর কি। আমাদের গত সম্ভবত 16 তারিখকে না 17 তারিখে ঈদ ছিল, আমাদের 12 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে স্টে করতে হয়েছে আর কি। 13 তারিখে আমরা সবাই যাব, ঠিক 12 তারিখ রাতের ঘটনা, একটা রাতের ঘটনা, কিন্তু এটা পুরোটা রাত আমার ফ্রেন্ডের সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আসলে তার জীবনের সারাটা জীবন হয়তো মনে থাকবে, বা তাকে সারাটা জীবনই ব্যাপারটা নিয়ে একটা হন্টেড ফিলিংস দিবে আর কি। তো তার মুখ থেকে শোনা, সে ঠিক রাত 10:30 কি 11টা বাজে হল থেকে বের হয়। তো আমি নিজেও আসলে তখন ক্যাম্পাসে ছিলাম, আমি নিজেও যখন ওই সময়তে ক্যাম্পাসে ছিলাম আমি তখন বুঝতেছিলাম যে আসলে নিজের পায়ের আওয়াজই নিজের কাছে অপরিচিত লাগে, নিজের যাওয়া জায়গাগুলো নিজের কাছে খুবই অপরিচিত লাগতো আর কি। যে আসলে এটা আমার ক্যাম্পাস, আমি এই ক্যাম্পাসে আজকে 5 বছর ধরে হাঁটতেছি, কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে এই ক্যাম্পাসটা ঠিক আমার না। তো সে রাতে খাওয়া দাওয়া করে, আমাদের ওখানে একটা শেষ মোড় নামে জায়গা আছে, সে শেষ মোড়ে খাইতে যায় আর কি। তো শেষ মোড় যাওয়ার মধ্যে পরে হচ্ছে যে আমাদের খুব পুরাতন একটা বিল্ডিং আছে, নাম করিম ভবন, সেটা ক্রস করে সে যায় এবং খাওয়া দাওয়া করে ওখান থেকে আস্তে আস্তে তার প্রায় 11:30 কি 11:15 মতো বেজে যায়। তো সে কী করে যে সে ভাবে যে আবার হলে যাব, সে কথা বলতে বলতে সামনের দিকে হাঁটতে থাকে আর কি। আমাদের যে হেলথ কেয়ারটা আছে সেটা ক্রস করে সে হাঁটতে থাকে। তো সে কথায় এতটাই মগ্ন, সে আসলে তার আশেপাশে কোনো ব্যাপারে কোনো খেয়ালই করে নাই আসলে কি ঘটতেছে তার সাথে। 5 মিনিট 7 মিনিট ঠিক পরে সে হঠাৎ করে খেয়াল করে যে সে আমাদের ক্যাম্পাসের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে, ব্রহ্মপুত্র নদ আর কি, যেটা আর কি। সে চাইছে যে আমাদের ওখানে রাস্তা আছে, পাশ দিয়ে ঘুরে সে হলের রাস্তায় ধরবে আর কি। তো 5 মিনিট পরে সে সামহাও খেয়াল করে যে সে আমাদের ওই ব্রহ্মপুত্র নদের পাশে তাল গাছ আছে, ঠিক সেইটার নিচে দাঁড়ায় আছে। তো কথা বলতে বলতে তার আসলে হুঁশ ফেরে আর কি। সে মানে সে ভাবে যে আসলে আমি কোথায়, আমি এখানে কেন, আমি তো এখানে আসতে চাই নাই। খুব ইতস্তত বোধ করে আর কি। তো ঠিক সেই সময়তে সে হঠাৎ করে খেয়াল করে যে নদীর পানি তখন খুব ছিল আর কি। সেই সময়তে সে দেখে যে সামনে দিয়ে একটা কলার ভেলা আর কি, এবং তাতে
সাদা কাফনে মোড়ানো কিছু একটা এসে ঠিক তার ওই ঘাটে এসে থামছে আর কি। আচ্ছা, তো সে প্রথমে খুব ভয় পায়, তারপরও সে ভাবে যে আসলে এই জিনিসটা কি আসলো এখানে। সে যার সাথে ঠিক কথা বলতেছিল তাকে লাইনে রেখেই বলে যে আচ্ছা তুমি কাইটো না, আমি একটা জিনিস দেখতে যাচ্ছি আর কি, যদি আমার কিছু হয় তুমি প্লিজ আমার ফ্রেন্ডদের ফোন দিও যারা হলে আছে। সে নিচে নামে, নিচে নামার পরে সে দেখে কাফনে মোড়ানো একটা লাশের মতো কিছু একটা। খুব সাহস সঞ্চয় করে সে লাশের মুখটা খোলে এবং খোলার পরে সে যেটা দেখে আর কি, সেটা দেখে আসলে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সে আমাদেরকে যেটা বলে, সে লাশের মুখটা খুইলা দেখে যে সে তার নিজের লাশটাই দেখতে পাইছে ওইখানে। সে নিজে কলার ভেলায় শুয়ে আছে এবং কাফনে মোড়ানো। মানে আপনি আপনার লাশ আপনার সামনে দেখেছেন? হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডটা, হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ আমার ফ্রেন্ডটা সে তার নিজের লাশটা নিজেই চোখে দেখছে যে সে তার নিজের লাশটাকে সে খুলছে আর কি। তো আমার ফ্রেন্ডের সাথে যে ফোনে ছিল আর কি, সে মানে অনেকবার হ্যালো হ্যালো বলছে, সে কোনো রেসপন্স করে নাই আর কি, কারণ ফ্রেন্ডটা তখন ফেইন্ট হয়ে গেছে আর কি। তো আমার ফ্রেন্ড আসলে আমার হলের না, তো তার হলে আমারই একটা ফ্রেন্ড তার ফ্লোরে থাকতো আর কি। তাকে ফোন দেয় এবং বলে যে তুমি তাড়াতাড়ি হচ্ছে যে ওই জায়গাটার নাম হচ্ছে উদিসি ঘাট আর কি, উদিসি ঘাটে যাও, সম্ভবত কোনো একটা কিছু হয়েছে। তো সে যায়, যাবার পরে দেখে যে আমার ফ্রেন্ডটা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ওখানে কোনো কলার ভেলা টেলা কিচ্ছু নাই। এটা ধরেন যে রাত তখন মোটামুটি 1টা বেজে গেছে ঘটনাটা তাকে যাওয়া আনা পর্যন্ত। তো তাকে কোনো মতে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে তাকে পানি টানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়েছে। জ্ঞান ফেরার পরে সে বলে যে আমি আমি বেঁচে উঠলাম কিভাবে, মানে আমি 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 কি বেঁচে আছি? অবশ্যই তুই বেঁচে আছিস, তুই কেন, তুই মরে যাবি কেন? কোথাও দোস্ত তুই জানিস না যে আমি কি দেখছি। তখন সে কথাটা যখন বলতে যাবে তখন তার নিজেরই কাছে মানে কেউ একজন মনে হইতেছে যে তাকে এই কথাটা বলতে দিতে নিষেধ করলো আর কি, বা সে বললো না। আচ্ছা, সে শেয়ার করে না কথাটা আর কি। সে বলছে তুই কি আমার সাথে আজকে রাতে থাকবি? তো যে ফ্রেন্ডটা আমার গেছিল আর কি, সেই ফ্রেন্ডের আর কি একটা ফ্রেন্ড ঢাকা থেকে আমাদের ক্যাম্পাসে গেছে, ওরা কালকে আবার যাবে। বলছে দোস্ত আমার তো আজকে থাকার সমস্যা, আমার স্কুল ফ্রেন্ড আসছে আমার ইউনিভার্সিটিতে, তো তুই থাক, তুই হয়তো অযথাই ভয় পাইছিস, রাতের বেলা তোকে আমি অনেকবার বলছি বাইরে কথাবার্তা বলিস না, ভয় পাবি। তো সে একাই ছিল আর কি রুমের মধ্যে, সে কোনো মতে ঘুমানোর একটা চেষ্টা করতেছে আর কি। তো সে রুমের লাইট জ্বালায় রাখছে, লাগাইতে লাগাইতে সে একটু মানে জ্বালায় রাখছে এবং সে তার চোখটা একটু লেগে আসছে। সেই অবস্থাতে সে ডান কাতে যখন ফেরে, তার পাশেই একটা লাগোয়া বেড ছিল আর কি তার রুমমেটের। সে যখন মানে ওই ঘুম চোখে হঠাৎ করে সে দেখে যে ওই পাশে বেডে ঠিক ওই কলার ভেলায় যেরকম তার লাশটা ছিল কাফনে মোড়ানো, তার লাশই কাফনে মোড়ানো অবস্থায় ওই পাশে শুয়ে আছে। এটা মানে করা যায় কিভাবে আসলে? আপনি চিন্তা করেন যে আমার ফ্রেন্ডটার সাথে আসলে সেদিন রাতে কি ঘটতেছিল, একটার পর একটা ঘটনা। মানে সে পুরো ডেড মানুষ যেভাবে রাখা হয়, তার নাকে মুখে তোলা, এবং সে ঠিক ওইভাবেই। আর সে যখন কলার ভেলাইতে থাকা অবস্থায় যেভাবে তার মুখটা খুলছিল, এবার ঠিক ওই অবয়বে আসছে যে তার মুখটা খোলা। এবং সে ওইটা দেখার পরে একটা চিল্লানি দিছে আর কি, মানে আল্লাহর রহমতে সেই চিল্লানিটুকু দিতে পারছে আর কি। কিন্তু আমার যে ফ্রেন্ডটা তার ফ্লোরে থাকে আর কি, সে আসলে ব্যাপারটা বুঝতে পারে না, কারণ হচ্ছে সে একটু দূরে, মানে তার রুমটা আসলে তার রুম থেকে একটু দূরে, ফ্লোরমেট হওয়ার পরে দূরে। এই
বলতেছে যে কি সে চিল্লাইতেছে, কিন্তু তার কাছে নিজেই মনে হইতেছে যে তার আওয়াজটা বাইরে যাচ্ছে না। মাঝে মাঝে আমরা একটা কথা বলি না, যে ঘুমের মধ্যে আমাদের যে যে বোবাই ধরে বা এরকম টাইপের কিছু একটা মনে হয় যে আমরা অনেক চেষ্টা করতেছি অনেক কিছু থেকে, কিন্তু নিজেকে ছাড়াইতে পারি না। কিন্তু তার কাছেও মনে হইতেছে ঘটনাটা এরকম, যে সে চিৎকার চেঁচামেচি করতেছে বা সে চাইতেছে মানে ওই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু সে পারতেছে না। কিন্তু সে সত্যি সত্যিই তাকে মানে ওই পাশে সেটা দেখছে, কারণ এই ঘটনাটা আমরা কিন্তু মানে আমাদের কাছে মনে হতে পারতো যে তাকে হয়তো বোবাই ধরছে, কিন্তু তার আগের ঘটনাটা আপনি চিন্তা করে দেখেন, সে কিন্তু কলার ভেলায় নিজের লাশ নিজের মুখে মানে নিজের মুখটা খুলে সে দেখছে। আমারই ফ্রেন্ড তাকে অজ্ঞান অবস্থায় নদী পার থেকে তাকে নিয়ে আসছে, সে শুইছে রুম। আমার ফ্রেন্ডটা যাওয়ার পরে সে আবার নিজের লাশটা নিজের পাশের বেডে দেখছে, এবং তখন সে দেখছে আসলে, এবং সে তখনও সে দেখছে, এবং সে তখনও পর্যন্ত জিনিসটা ডিসঅ্যাপিয়ার হয় না তার চোখের সামনে থেকে। এবং সেটা সে কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে সেই জায়গা থেকে গেট মানে আসার। ঠিক এরকম অবস্থাতে সে পুরোটা রাত তার ওরকম ভাবে যাইতেছে আর কি। এরকম হঠাৎ করে যখন ফজরের আজান দেয় আর কি, সে সারাটা রাত ওই জায়গাতে ওইভাবেই ছিল। আজান দেয়, যখন প্রথম আজানটা হয় তখন তার মনে হইলো যে তার শরীর থেকে কিছু একটা নেমে গেছে। মানে সে এতক্ষণ খুব ভারী অবস্থায় ছিল আর কি, তার হাত পা পুরো শরীরটাই মানে সে নড়াইতে পারতেছিল না, শুধু এক দৃষ্টিতে সে তার নিজের লাশটাকে দেখে যাইতেছিল। যখন আজানটা হয় তখন তার মনে হইতেছে যে তার হাত কেউ ছেড়ে দিছে, তার পা কেউ ছেড়ে দিছে, তার বুকের উপর থেকে কিছু একটা নেমে গেছে। এবং সে বুঝতে পারে যে তার মানে তাকায় দেখে যে তার হাতে মানে কেউ একজন ধরে থাকার যে একটা ছাপ সে বুঝতে পারছে। তার নিঃশ্বাসটা সে আবার ফ্লুয়েন্টলি নিতে পারতেছে, এবং সে পাশে বেড়ে যখন তাকায় তখন দেখে যে নিজের লাশটাও আর ওখানে নাই। এবং সে হাউমাউ করে কান্না শুরু করে এবং রুম থেকে দৌড় দেওয়ার পরে যাই হোক ওর কি মনে হয়েছে, ও অজু করছে, তারপরে ফজরের সালাত আদায় করছে, করার পরে সে ফ্রেন্ডের কাছে আবার গেছে। ওই ফ্রেন্ডের কাছে দরজা ধাক্কায় তার যে পাশে আমার যে ফ্রেন্ডটা থাকে তার কাছে গেছে। যাওয়ার পরে সে বলে যে তুই আসার পরে আমার সাথে আবার এই ঘটনাটা ঘটে। এবং সে যখন আমাদের কাছে কথাটা বলে তখন সে আমাকে একটা কথা বলছে, যে সেটা হচ্ছে যে সে যখন ফোনে কথা বলতেছিল সে একদম ফুল ডিটারমাইন্ড ছিল যে সে হেলথ কেয়ারের পাশ থেকে বাম দিকে একটা রাস্তা চলে গেছে আমাদের হলে যাওয়ার জন্য। সে ভাবছে যে আমি একটু আগায় গিয়ে ওই দিক দিয়ে যাব, কিন্তু মানে সে পুরো সাবকনসিয়াস মাইন্ডে সে নিজেকে 5 থেকে 7 মিনিট পরে নিজেকে নদীর পাড়ে হচ্ছে যে আবিষ্কার করে। কিন্তু সেই জায়গাতে 5 থেকে 7 মিনিটের মধ্যে নদীর পাড়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। মানে এত দ্রুত এত এরকম পথ পাড়ি দেওয়া তার জন্য সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ফাঁকা ক্যাম্পাস, এমনও তো না যে ধরেন যে ফুল ক্যাম্পাস চলতেছে বৃহস্পতিবারের রাত, অনেকে দেখা যাচ্ছে যে নদীর পাড়টারে গিয়ে বসে টসে থাকে, ফ্রেন্ড সার্কেল মিলে গান বাজনা করে। এরকম ফাঁকা ক্যাম্পাসে এত সাহস বা এত ইনসেন্স কেউ না যে হুট করে নদীর পাড়ে যাবে একা একা। তাও আবার সে ভাবে যে আমার না খেয়ালই নাই, মানে আমাকে কে ফোর্স করছে, আমাকে কে যে মোটিভেট করছে যে আমি ওই জায়গাতে যাবো, সে নিজেও সেটা জানতো না। সে ওখানে গেছে, যার পাশে সাডেনলি ওই কলার ভেলায় তার একটা লাশ আসা দেখছে। ইভেন আমার ফ্রেন্ডটা কিন্তু এত বেশি সাহসীও না যে সে ওই লাশটা দেখতে যাবে। সে ভাবতেছে আমি কোথা থেকে যে আমার এই সাহসটা আসলো আমি সেটাও জানি না। সে গিয়া নিজে লাশটা খুলে দেখে তার নিজের লাশ একদম ডেড। তো সে বলতেছে দোস্ত যে আমি আমার নিজের লাশ দেখে ফেলছি লাইফে, আমার আসলে করবে লাইফে, মানে সে এরকম খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিল আর কি লাইফে। তো এটাই আসলে আমার ফ্রেন্ডদের সাথে ঘটা ঘটনা। এবং এই ঘটনাগুলো আপনাদের কিভাবে মানে এফেক্ট করে, ইম্প্যাক্ট পড়ে কিরকম আসলে ব্যক্তি জীবনে ইম্প্যাক্ট ফেলা বলতে ধরেন
যেহেতু হলে থাকি, আপনি নিজেও জানেন, আপনি একটু আগেও বলছেন যে হল লাইফটা এমন যে হাজার কাজের ভিড়ে আসলে কোনো কিছুই মনে থাকে না, কিন্তু যখনই রুমে একা থাকি বা সামহাও ক্যাম্পাসটা একটু ফাঁকা হতে থাকে, কারণ কি হয় যে ক্যাম্পাসে আপনি যখন জুনিয়র অবস্থায় থাকেন তখন কিন্তু ক্যাম্পাসে ছুটি মানে আপনারও ছুটি, যে সমস্যা হয় কি সিনিয়ররা ক্যাম্পাসে থেকে যেতে হয়। ঠিক যখন ক্যাম্পাসটা আস্তে আস্তে একটু ফাঁকা হইতে থাকে, ঠিক তখনই ঘটনাগুলো নিজের মনে নিজের কাছে আবার ধরা দেয়, রিকল করে যে যদি আমার সাথে ঘটে বা আমার সাথে। আমার হয় কি যে সব হলের সব রুমের ইতিহাস তো আমরা জানি না, এমনও হতে পারে আমার রুমেও কোনো না কোনো ঘটনা ইনসিডেন্স ঘটছে, কারণ হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে গেছে এখান থেকে, কার সাথে কি ঘটছে সেটা কিন্তু আমরাও জানি না। জেনারেশনের পর জেনারেশন আসছে, সবাই সব ইতিহাসও মনে রাখে নাই। তো হয় কি যে কিছু তো ভয় লাগেই, যখন একা হয়ে যায় তখন একসাথে আসলে অ্যাকুমুলেট থাকার চেষ্টা করি, যে আশেপাশে ফ্রেন্ডরা যারা আছে তাদের সাথে একসাথে থাকা বা একসাথে রান্না করে খাওয়া, অন্য হল থেকে ছেলে ফেলে চলে আসে। তো এটাই আসলে। আপনাকে অনেক ধন্যবাদ রাব্বি, যে আসলে আপনার সুন্দর ক্যাম্পাসের কিছু ঘটনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যেগুলো আসলে সুন্দরের মাঝখানে অনেক রহস্য তৈরি করেছে, অনেক ভয় তৈরি করেছে, অনেক ভীতি তৈরি করেছে, অনেক রকম প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। যখন শুনছিলাম তখনই ভাবছিলাম, এবং যারা শুনছেন এখন পর্যন্ত বা যারা রাব্বির ঘটনা শুনেছেন, ওই যে বলি একটা কথা বারবারই, যে মনের চোখে দেখার চেষ্টা করা। আমি ওই মনের চোখে দেখছিলাম যে আসলে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এরকম ঘটনা যদি আসলে আপনার চোখের সামনে বা আপনার ব্যক্তি জীবনে বা আপনার সাথে ঘটে থাকে, তাহলে আপনার রিয়াকশনটা কেমন হবে, ইম্প্যাক্টটা কেমন হবে। একটি ঘটনা সামনে নিজেকে দেখা বা নিজের লাশ দেখা, এবারে আমাকে তাদের নিশ্চয় মনে আছে, যারা আজকে প্রথমবার মতো জয়েন করেছেন তাদের জন্য একটু বলি। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমার মনে হয়, বা ভয়ঙ্কর কোনো ঘটনা আমার মনে হয়, যে আয়না কোনো মাধ্যমে। ধরুন আপনি অচেনা কাউকে দেখলেন বা বিভৎস কোনো কিছু দেখলেন, আপনার ভয়ের অনুভূতি একরকম হবে, কিন্তু আপনি যখন আপনার সামনে আপনাকে দেখবেন, কোনো আয়না নেই, কোনো গ্লাস নেই, কোনো রিফ্লেকশন নেই, আপনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন এবং ওই মানুষটির গায়ের জামা আপনার গায়ের জামার সঙ্গে মিলছে না। আর দ্বিতীয় বিষয় যদি এরকম হয় যে সেই মানুষটি মৃত, কে মরতে চায় বলুন? মরতে তো সবারই ভয় করে, আমরা প্রত্যেকেই চাই যে আজীবন অসংখ্য বছর ধরে বেঁচে থাকি। মৃত্যু অমোঘ এবং মৃত্যু আসবেই, এবং মৃত্যু ভয়ও কিন্তু আমাদের মধ্যে এই জন্যই থাকে। তাবিজকে শুনছেন বা যারা আগেও শুনেছেন, তাদের ছোট্ট করে মনে করিয়ে দিই, কারণ এখন যতটুকু সময় আমাদের হাতে আছে, এই সময় আসলে নতুন কোনো অভিজ্ঞতার কথা শুরু করে শেষ করা যাবে না। খুব ছোটবেলা থেকে আমি একটা দুঃস্বপ্ন দেখতাম মানে আমি এখন আর দেখি না। খুব জামা ছিল, সবুজ কলাপাতা রঙের জামা, ছোপ 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 মাঝখানে চেকের মতো আর কি। ধরুন আমার বয়স যখন 8 বা 9, তখন থেকে স্বপ্নটা দেখা শুরু করি। হচ্ছে 6 বছরের, আমি 9 বছরের। আমি যখন 12 বছরের তখনও সে 6 বছরের। আমি যখন 18 বছরের তখনও সে 6 বছরের। আমি যখন 24 বছরের তখনও সে 6 বছরের। আমি যখন আরেকটু বড় তখনও সে 6 বছরের। তার অবস্থানটা চেঞ্জ হয় না, আমার বয়স বাড়ে। এবং সে যখন স্বপ্নে আমার সঙ্গে দেখা করতে আসে বা দেখা দেয়, ওই অভিজ্ঞতা আমার জন্য ভয়ানক ভয়ানক ভয়ানক, ভয়ের এবং ভয়ানক অস্বস্তির। আমি আমার সামনে আমাকে দেখছি, স্বপ্নটা দেখতে এভাবে যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, আমার গায়ে ধরুন ওই দিনের জামা, আর আমার সামনে একেবারে দেখতে আমার মতো হুবহু আমি, তার বয়স 6 বছর, সে ওই জামাটা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। স্বপ্নটা আস্তে আস্তে বড় হতে থাকলো, জানেন। প্রথম দেখি এরকম ভাবে দেখতাম, তারপরে একদিন স্বপ্ন দেখলাম, একদিন দেখা শুরু করলাম, তারপরে একই স্বপ্ন বারবার রিপিটেডলি দেখলাম অনেকবার। স্বপ্নটা এরকম যে আমার স্কুলের পেছনে একটা মেঠো পথ ছিল,
মেট্রোপথটি অন্য একটি গ্রামকে কানেক্ট করেছে। সে ওই রাস্তা ধরে মাঝখানে কিছু দূর যাওয়ার পর একটা বট গাছ ছিল। এখন বট গাছটি নেই, বট গাছটা হচ্ছে অনেক প্রকাণ্ড। গাছটা একটু অদ্ভুত, মানে গাছটা দেখতে একটু ভুতুরে ভুতুরে আর কি, কারণ ওখানে সন্ধ্যাবেলা ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা ছায়া থাকে, সেখানেও কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার। আর চারদিকে হচ্ছে আখের ক্ষেত, মানে কেমন যেন একটা আর কি। তো আমি স্বপ্ন দেখতাম যে স্কুল থেকে বেরিয়ে আমি আসলে পেছনের পথ ধরে হাঁটছি। হাঁটতে 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 আমি যখন ওই গাছের নিচে যাই, দাঁড়াই, দূর থেকে দেখি যে গাছে কিছু একটা ঝুলছে, ফুলে আছে। আমি যখন আস্তে 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 সেখানে আগাই, সামনে যখন যেয়ে দেখি যে আমার সেই সবুজ কলাপাতা রঙের জামা পরা 6 বছর বয়সের একটা বাচ্চা সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে চলছে। তখন হয়ে গেছি, কারণ আমার বয়স কিন্তু বাড়ছে, তার বয়স বাড়ছে না। সে আত্মহত্যা করেছে, সে ঝুলছে। তার আত্মহত্যা করার সময় যে সে ঝুলে আছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়, তারপরে চোখ মেলে সে তাকায় আমার দিকে। ভাবতে পারেন আপনি এটা? এই স্বপ্ন দেখার পরে মানুষের কেমন লাগবে? এবং এই স্বপ্ন আমি রিপিটেডলি দেখতাম, মানে কন্টিনিউয়াসলি দেখতাম। 1 দিন 2 দিন 3 দিন পর পরই স্বপ্নটা দেখতাম। প্রথম দিকে ধরুন একটু দেরিতে দেখতাম, পরের দিকে ফ্রিকুয়েন্টলি হয়ে গেল এটা আর কি। ওই মুহূর্তগুলো আমার কাছে এত বেশি রকমের অস্বস্তির মনে হতো যে আসলে আমার রাতটা কেন আসে, কেন আমি ঘুমোই, কেন আমি ঘুমিয়ে যাই। আমি যদি না ঘুমাই তাহলে স্বপ্নটা আমি দেখবো না, আর যদি ঘুমাই তাহলে এই স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখার পরে জেগে যাবো, অন্যকে জাগাতে পারবো না, আমার সেই মুহূর্তগুলো একা কাটাতে হবে। ওই দম বন্ধ করা একটা সফোকেটেড মুহূর্তগুলো আসলে আমার কাটাতে ইচ্ছে করতো না। এই জন্য অনেকক্ষণ ধরে জেগে থাকতাম, যখনই চোখ বন্ধ করতাম স্বপ্ন দেখতাম। তারপর একটা পর্যায়ে আমি আমার ফ্যামিলির সঙ্গে সেটা শেয়ার করি যে ব্যাপার আসলে এরকম হচ্ছে, এবং অনেক বছর পর শেয়ার করি। ততদিনে কিন্তু ভেতরে ভেতরে আমি, মানে বলে না যে মানুষ হেরে গেছে, পরাজিত হয়েছে, তো হেরে যাওয়া পরাজিত মানুষটা ফ্যামিলির সঙ্গে শেয়ার করি আমি। তো বাবা মা তো এগুলো শোনার পর কেমন করে, মানে তারা তো আর, তাদের আত্মারাম তো আর খাঁচায় থাকে না। ভয়ানক টেনশনে পড়ে গেল যে আসলে কি করা যায়, সাইকিয়াট্রিক দেখাবে নাকি কোনো কিছু করবে। তো গ্রামে বা গঞ্জে বা শহরে সব জায়গাতেই রহস্যের সমাধান কিন্তু প্রথমে মানুষ তাদের ধর্মীয় কায়দায় করার চেষ্টা করে। ইসলাম ধর্ম হলে ইসলামিক কায়দায়, হিন্দু ধর্ম হলে তার কায়দায়, অন্য ধর্ম হলে তার কায়দায়। তো প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আমার কোমরে একটা কালো রঙের ডোর যেটাকে বলি বা ধাগা, সেটা বেঁধে দেওয়া হয়। গলায় একটা তাবিজ দেওয়া হয়। আমি গলায় পড়তে চাইনি, তখন পরে গলা থেকে তাবিজটা খুলে আমার বাহুতে, মানে হাতে বেঁধে দেওয়া হয় আর কি। এবং বলা হয় যে তুমি কোনোভাবেই এটা আসলে হারাবে না, এবং যদি তুমি এটা হারিয়ে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে, অর্থাৎ যিনি তাবিজটা আমাকে দিয়েছেন তাকে জানতে হবে এবং তাকে দ্রুত সেটা রিপ্লেস করতে হবে। একটা ঝামেলা আছে, কোনো কিছু তোমাকে টার্গেট করছে আর কি। তো ধরো দুষ্টু জিন বা এরকম তো অনেক কিছু থাকে, তারা একটু ঝামেলা করতেছে আর কি। এবং যেটা হয় যে আসলে আমি ওই তাবিজটা পড়ার পর আমি আর দুঃস্বপ্নটা দেখতাম না। তখনও কিন্তু আমি খুব বেশি বড় হয়ে যাইনি আসলে, যে নিজেকে ভয়াবহভাবে কনভিন্স করব, বা আমি এগুলো নিয়ে খুব বেশি ডিপলি পড়াশোনা করব যে আসলে কেন এটা হয়, এটা সাইকিয়াট্রিক ব্যাখ্যা কি, সাইকোলজিক্যালি কীভাবে সেটা ওভারকাম করা যায়, সে সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা তখন নেই আর কি। একটা সময় তাবিজ আমি খেলতে খেলতে হারিয়ে ফেলার পর যেটা হয় সেটা হচ্ছে যে, মানে তাবিজ হারিয়ে ফেলছি, মাকে বললে মা বকা দিবে, এই ভয়ে আমি সেটা বলি নাই, কারণ সেটা জামার ভেতরে থাকে। তো আমি ওই রাত থেকে আবারও সেই দুঃস্বপ্ন দেখা শুরু করলাম, এবং তখন চোখ বন্ধ করলেই সেটা আমার কাছে হাজির হতো আর কি। শেষে বাধ্য হয়ে তাকে বললাম যে আসলে দ্যাট ইজ হ্যাপেনিং। তখন সে
আবার একটা তাবিজ দেয় এবং সেটি একসময় বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি বড় হয়েছি, তখন আমি আসলে সাইকোলজিক্যালি ব্যাপারটা ডিফেন্ড কীভাবে করতে হয় সেটাও শিখেছি, এবং সেই বিষয়গুলোই আসলে মানুষকে শেষ পর্যন্ত ভয়কে জয় করতে শেখায়। ওই যে ভয়কে জয় করার যে বিদ্যা কৃষ্ণবালক শেখাতে চায় আপনাদেরকে, সেটিও কিন্তু এরকমই একটি কথা। রাব্বির কাছ থেকে আমার বিদায় নিতে চাই। আপনি বিদায় বেলায় 1-2 মিনিটের মধ্যে, আপনার ক্যাম্পাস তো অনেক সুন্দর, সেই ক্যাম্পাসের সৌন্দর্য নিয়েও একটু বলেন, তার সঙ্গে সঙ্গে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, কৃতজ্ঞতা জানান আপনার পক্ষ থেকে। ধন্যবাদ। আমার ক্যাম্পাসটাকে আসলে বলা হয় যে প্রকৃতি কন্যা, কারণ একটা ক্যাম্পাসের মধ্য দিয়ে একটা নদী গেছে। আমার ইউনিভার্সিটিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশের বৃহত্তম জাম প্লাজম সেন্টার এবং পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র, এবং সবচেয়ে মিলে একটা সবুজের অভয়ারণ্য আর কি। তো সেখানে মাঝে মধ্যে ভয়ের ঘটনা থাকে, ভয়ের ঘটনাও থাকে। তো আমি সবাইকে বলবো যে আমার নিজের লাইফের না হলেও আমার কাছের মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা ধৈর্য সহকারে শুনছেন। আপনার সবাইকে ধন্যবাদ। সময় পেলে অবশ্যই আমার ক্যাম্পাসে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 এর পক্ষ থেকে। তবে আমাদের সময় এখনো শেষ হয়নি, আরো 5-6 মিনিট আপনাদের সঙ্গে আছি। 5-6 মিনিট কোনো রকম রহস্য নয়, কোনো রকম ভৌতিক কোনো কিছু, প্রাকৃত কোনো কিছু নয়। কারণ যখন মানুষ অনেক বেশি রহস্যের মধ্যে থাকে, তখন রহস্যটি শেষ পর্যন্ত কাটিয়ে ফেলতে হয়। না হলে এই রেশ নিয়ে আপনারা যখন ঘুমোতে যাবেন, আমি চাই না সেই মুহূর্তগুলো আপনাদের আমার মতো ভয়ের হোক বা অন্য কারোর মতো আতঙ্কের হোক। এখন একটু অন্য কথা, আপনাদের SMS গুলো পড়তে চাই। আমাদের সঙ্গে আছেন কান্ত, গাজীপুর থেকে বলেছেন যে ভাইয়া, তিনি বলেছেন যে অনেক ভালো লাগছে গল্পগুলো, সাউন্ড যদি আর একটু ভয়ানক করা হয় তাহলে ভালো। আপনার পরামর্শটি আমরা গ্রহণ করলাম, জানলাম এবং মানার চেষ্টা করবো। নাবিলা নারায়ণগঞ্জ থেকে আছেন যে ভাইয়া, কিছুদিন আগে তার সাথে নাকি এরকম একটি ঘটনা ঘটেছে। তিনিও নিজেকে স্বপ্নে দেখেছেন একটা মেয়ে হুবহু তার মতো, তবে সে আমায় নিয়ে যেতে চাচ্ছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। আমি জানি যে এই বিষয়গুলো অনেক ভয়ানক। মোস্তফা গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন যে জোস তাবিজ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ফারিহা শরীয়তপুর থেকে। আজ কেন জানি তাবিজের খুব ভালো লাগছে, আজকের স্টোরিগুলো অন্যরকম এবং অন্য দিনের চেয়ে একটু ডিফারেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর এসএমএসটি করার জন্য আমাদের কাছে। সাইফুল আমাদের সঙ্গে আছেন, এমনি সোহাগ আছেন বাড়িধারা থেকে। ঈদ মোবারক জানিয়েছেন কৃষ্ণবালককে আগে ভাগেই, এবং তিনি বলেছেন অনেক অনেক ভয় পাই, তাই তিনিও শুনছেন। ভয় পেতেও মানুষ যে পছন্দ করে সেটি তাবিজ করতে না আসলে বুঝতে পারতাম না। আমরা সবসময় ভেবেছি যে ভয় থেকে আমরা দূরে পালিয়ে বেড়াই। সাইফুল আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন এবং ক্যাপিটাল এফএমকেও ভালোবাসা জানিয়েছেন। আর কে নাসিম বলেছেন যে ভাই আজকে প্রত্যেক স্টোরিগুলো শুনে ভয় পেয়েছেন। আচ্ছা, আছেন এরকম আরও অনেক বন্ধু যারা ভয় পাচ্ছেন এবং ভয়কে জয় করার চেষ্টাও করছেন। একটু ফেসবুকে যাই, যারা ফেসবুকে আমাদের সঙ্গে ছিলেন তাদের কথাগুলো তো জানাতে চাই সবাইকে, কারণ বলেছি এখন আর কোনো রহস্য নয়, রহস্য শেষ। এখন আপনাদের কথাগুলো বলতে চাই, এবং এটিও কিন্তু আপনাদের কথা মেনেই বলছি আমি, কারণ কিছু মানুষ পরামর্শ দিয়েছিলেন যে ঘটনা যখন বলবো তখন যেন SMS বা কমেন্টস না পড়ি, শেষ করার পরে যেন পড়ি। আমরা একেবারে শেষ একটি কমেন্ট দিয়ে শুরু করতে চাই। এমডি সুজন খান আছেন যে ভাই আমরা 3 জন মিলে শুনছি, সুজন, ইমন এবং নাইম। তানভীর হাসান দুর্য আছেন, হ্যালো ব্রো। আপনাকেও হ্যালো ব্রো। মহিউদ্দিন জাহাঙ্গীর মিস করেছেন তিনি, আসলে আপনি আজকে মিস করেছেন, আজকে তাবিজটি অন্যরকম ছিল। লোকমান হোসেন আছেন আমাদের সঙ্গে, সজীব আহমেদ, তিনি বলেছেন এখন থেকে প্রতি শনিবার তিনি আমাদেরকে শুনবেন। জানি একবার তাবিজে কান পাতলে মনের চোখ খুলে যায়, তখন আসলে শনিবারের জন্য মানুষ প্রতীক্ষায় থাকে। মোহাম্মদ সৌরভ আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে, একটু সাউন্ডের প্রবলেমের কথা বলেছেন, চেষ্টা করছি আমরা সমাধান করার জন্য। সজীব আহমেদ, ক্যাম্পাসের ঘটনাগুলো তার অনেক বেশি ভালো লেগেছে। মোহাম্মদ সৌরভ, তিনি বলেছেন আমি এবং আমার ভাইয়া সুমন শুনছি ময়মনসিংহ থেকে, অনেক ভালো লাগছে। সে যদি হালদার পুতুল ভালো লাগছে।
আমিও আসতে চাই, আমরাও চাই আপনি এখানে আসুন, তবে আগে আপনাকে আমাকে চিনতে হবে। অর্থাৎ আপনাকে চেনানোর দায়িত্ব আপনার নিজের। আপনি আমাদের ইনবক্সে যাবেন, ইনবক্সে আপনি ঘটনা লিখে পাঠাবেন, আপনার ছোট্ট করে পরিচয় জানাবেন, এবং অবশ্যই আপনি এখানে আসতে পারবেন যদি আপনার ঘটনাগুলো আমাদের কাছে পছন্দ হয়। ওকে, সজীব আহমদ বলেছেন আমার পাবনার সাথিয়া থেকে শুনছেন, শহীদুল ইসলাম শুনছেন, আশরাফুল ইসলাম আশিক শুনছেন, শরীফুল ইসলাম শুনছেন, মেহেদি হাসান ইমরান শুনছেন, মোহাম্মদ এমডি লিমন হোসাইন শুনছেন, এবং এমডি রায়ানও তিনি আমাদের সঙ্গে আছেন, রায়হানও তিনি আমাদের সঙ্গে আছেন। বাহ, অনেক বন্ধু মিলে শুনছেন। হৃদয় খান আমাদের সঙ্গে আছেন, তার কথা বলেছি আমরা। নাভিদ আমিন অনিক, তিনি কেরানীগঞ্জ থেকে শুনছেন, আমাদেরকে শুনেছিলেন এতক্ষণ ধরে। দেখি আরও কে কমেন্ট করেছে, কারণ কমেন্ট এত বেশি যে কমেন্ট পড়ার জন্য শুধুমাত্র একটি এপিসোড দরকার হবে। আরিফ খান রুমন বলেছেন ভালো লাগছে। ব্রেভো বয় তানভীর, তিনিও বলেছেন যে ভালো লাগলো আজকে। আশা করি এই ভালো লাগার রেস্ট আপনাদের মধ্যে থাকবে, কারণ আমরা চাই না যে ভয়ের, আতঙ্কের, দুর্যোগের, দুঃসময়ের রেস্ট নিয়ে আপনারা এই শো শেষ করেন বা এই শো শুরু করেন। আগে বলেছি ঈদের আগে এইটি তাবিজের শেষ পর্ব। কৃষ্ণবালক থাকছে না আপনাদের ইট কাঠের পাথরের শহরে। কৃষ্ণবালক তার মায়ের কাছে ফিরবে ঈদ করার জন্য, তার বাবার কাছে যাবে ঈদ করার জন্য, তার পরিবারের কাছে যাবে ঈদ করার জন্য। যদি আমরা একই পথে থাকি, যদি একইভাবে রহস্যকে ভালোবাসি, যদি একইভাবে আমরা রহস্যের জাল বুনতেই থাকি, তাহলে গুনে গুনে 7 দিন পর নয়, গুনে গুনে আরও হয়তো বা 15 দিন পরে কৃষ্ণবালক ফিরে আসবে ক্যাপিটাল FM 94.8-এর আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছবে, মনের চোখ খুলে দেবে, যেখান থেকে আপনারা রহস্যের জাল বুনতে শুরু করবেন। কৃষ্ণবালকের সঙ্গে সেদিন হয়তো নতুন কোনো মানুষ থাকবে অতিথি হিসেবে, এবং তার কথাগুলো আপনি আপনাদের জীবন দিয়ে অনুভব করবেন, মনের চোখে দেখবেন, এবং সব কিছু মিলিয়ে রহস্যের সঙ্গে থাকবেন, ক্যাপিটাল FM-এর সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে শুভরাত, এবং অগ্রিম সবাইকে অনেক অনেক বেশি ঈদ মোবারক। Capital FM 94.8, দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন।